আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দাও। আর তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও। কারা হচ্ছে এসিসি ব্যাচ, কারা এসিসি 24 ব্যাচ, কারা এসিসি 25-26 ব্যাচ যারা আছো একটু কমেন্ট করে জানাও। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতেছি। একটু জাস্ট কমেন্ট করে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা স্পষ্ট শোনা গেলে আমরা ক্লাস শুরু করে দিব। একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে কনফার্ম করো তোমরা কারা কারা আমার সাথে লাইভে যুক্ত আছো। সুমাইয়া জান্নাত সানিয়া আমাদের সাথে লাইভে যুক্ত আছে। আমাদের সাথে যুক্ত আছে কামরুল। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কনফার্ম হইলাম যে আমার কথা শোনা যাচ্ছে, ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, কামরুল কমেন্ট করছে জি স্যার, কথা শোনা যাচ্ছে। আর তোমরা যারা 10 জন আমার সাথে লাইভে বর্তমানে যুক্ত আছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বেশিক্ষণের জন্য না, আমরা ক্লাসটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাসটা নিব। তো কষ্ট করে এই 1 ঘন্টা 20 মিনিটের জন্য হলো লাইভটা একটু শেয়ার করে দাও। যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন তুমি লাইভটা ডিলিট করে দিও তোমার প্রোফাইল থেকে, কারণ তোমরা নর্মালি হচ্ছে আজে বাজে জিনিস তোমার প্রোফাইলে তুমি শেয়ার দিতে চাও না। আমি ধরলাম আমার ক্লাসটা খুবই আজে বাজে জিনিস, তারপরেও কষ্ট করে 1-1.5 ঘন্টার জন্য শেয়ার দাও, পরে ডিলিট করে দিও। আবার তোমার অন্তত একটু পড়া হোক, তোমার সাথে তোমার ফ্রেন্ড যারা আছে তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার সাথে যুক্ত, ওদেরও পড়া হোক। আচ্ছা, সবাই কমেন্ট করতেছে। এমএসটি সুইটি, সুমাইয়া জান্নাত সানি জি স্যার, অন্তর হোসেন অল ক্লিয়ার স্যার, আলামিন সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, অপু হাসনা তো আমাদের সাথে যুক্ত আছে, এমডি আলামিন যুক্ত আছে, সিদ্ধাতুল মুনতাহা জি স্যার, আমার বন্ধু নাদিমও যুক্ত আছে আমার সাথে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা আজকে ক্লাসটা কিভাবে কমপ্লিট করবো আমরা একটু বলি। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা আউট অফ শর্ট সিলেবাস, মানে হচ্ছে মেডিকেলে জন্য আমাকে পড়তে হবে, ভার্সিটির জন্য পড়তে হবে, এসএসসির জন্য যেহেতু আমার পড়া লাগে না এটা, তো এই অধ্যায়টা আমরা কমপ্লিট করবো মেডিকেলের স্টাইলে। তার মানে আমাকে হচ্ছে এটা সিকিউর জন্য এক ফুটও পড়া লাগবে না, সিকিউর জন্য কিন্তু আমাকে এটা পড়তে হবে না। তার মানে আমরা কেবলমাত্র কিসের জন্য পড়বো, আমরা ফুল চ্যাপ্টারটা পড়বো হচ্ছে এমসিকিউ স্টাইলে। তার মানে এমসিকিউ স্টাইলে যেহেতু আমি পড়বো, তার মানে আমার এখানে কিন্তু পড়া অনেকটা কমে আসবে, আমার পড়া অনেকটাই কমে আসবে, কারণ আমি অনেক কিছু স্কিপ করে করে পড়াশোনা করতে পারবো। এবং এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট যে অল্প সময়ের মধ্যে আমার ক্লাসটা শেষ করা যাবে। তো চলো বেশি কথা না বাড়াইয়া আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাসে চলে যাওয়ার আগে আমি বলে দিতেছি, আমরা এখানে হচ্ছে তোমাকে পড়ানোর সময় যেহেতু রেচনতন্ত্র পড়াবো, আমি এরকম 3D ভিউর মাধ্যমে তোমাকে কিডনি কিভাবে মূত্র তৈরি করে এই জিনিসগুলো দেখাবো, একটা ইউরিনারি সিস্টেম বা অথবা আমাদের রেচনতন্ত্র যে আছে তন্ত্রটা কিভাবে গঠিত সেটা আমি তোমাকে দেখাবো। তারপর হচ্ছে কিডনি যে আমাদের শরীরের মধ্যে অবস্থান করে, বৃক্কটা আমার দেহের কোথায় অবস্থান করে, এই জিনিসটা তোমাকে আমি 3D ভিউতে দেখাবো। তারপরে একটা কিডনিকে যদি আমরা ক্রস সেকশন করি, মানে মাঝখান দিয়ে কেটে ফেলি, তাইলে এটা দেখতে কেমন হবে সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো। তারপরে আমরা জানি আমাদের বৃক্কের গঠন ও কার্যকরী একককে বলা হয় নেফ্রন। এই নেফ্রন কিভাবে গঠিত, নেফ্রন কত প্রকার, এই জিনিসগুলো সবগুলোই আমি তোমাকে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। নর্মালি আমরা মুখে মুখে বললে অনেক কিছুই আমাদের স্কিপ করা হয় বা আমরা বুঝতে পারি না, মাথার উপর দিয়ে যায়। তো এই জিনিসগুলো আমি তোমাকে 3D ভিউতে দেখানোর ট্রাই করবো, তোমার জন্য বোঝার সুবিধা হবে। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে যাই। প্রথমেই দেখো অধ্যায়ের নাম দেওয়া আছে বর্জ্য ও নিষ্কাশন। তো বর্জ্য পদার্থ কাকে বলা হয় স্যার? আমাদের দেহের মধ্যে আমরা জানি খাদ্য 6 প্রকার, তাই না? আমাদের খাদ্য কি কি? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, পানি এবং খনিজ লবণ। এর মধ্যে যে প্রোটিন জাতীয় যে খাবারটা আছে এটা হচ্ছে একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, মানে নাইট্রোজেন গঠিত খাবার। এই নাইট্রোজেন গঠিত খাবার আমাদের পরিপাক তন্ত্রে গিয়ে যখন হচ্ছে হজম ক্রিয়া সম্পন্ন করার পরে একটা বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয়। সেই বর্জ্য পদার্থগুলো পরবর্তীতে অনেকগুলো একসাথে মিলে আমাদের মূত্র তৈরি করে। এই বর্জ্য পদার্থগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো এবং এটা কিভাবে দেহ থেকে নিষ্কাশিত হয় সেই জিনিসটা নিয়ে জানবো। তার আগে ফার্স্টে দেখো আমার এখানে একটা চার্ট দেওয়া আছে, যদিও এটা আমাদের আগের এডিশনের বই দেওয়া ছিল না, বর্তমান এডিশনে এখানে চার্ট দেওয়া আছে যে প্রতিদিন আমরা কি পরিমাণে পানি গ্রহণ করি আর প্রতিদিন হচ্ছে আমরা কি পরিমাণে পানি ত্যাগ করি, এই জিনিসটা আমাকে জানতে হবে। তো এখানে তথ্য অনেকগুলো দেওয়া থাকলো, আমরা সবগুলো আসলে মুখস্থ করবো না, আমরা একটা জিনিস মুখস্থ করবো যে দৈনিক মোট কি পরিমাণ পানি আমরা হচ্ছে পান করি। দেখো আমরা পানি পান করতেছি হচ্ছে, মানে দৈনিক পানি পান করতেছি 1450 মিলিলিটার। এটা হচ্ছে নর্মাল পানি, মানে শুধু পানি পান করতেছি 1450।
আবার আমরা যে নর্মাল খাবার খাই, সেই খাবারের মাধ্যমে হচ্ছে আবার 800 মিলিলিটার পানি আমাদের দেহের ভিতর প্রবেশ হয়। আবার আমাদের কোষের ভিতরে যে শ্বসন হয়, সেই শ্বসনের সময় আবার 385 মিলিলিটার পানি গঠন হয়। তাহলে টোটাল যদি আমি হিসাব করি, তিনটা মান যদি আমরা একসাথে যোগ করি, তাহলে আমরা মোট পানি পাইতেছি, প্রতিদিন গ্রহণ হইতেছে কত, 2600 মিলিলিটার। তুমি খালি এই তথ্যটাই মনে রাখো, উপরের তিনটা মনে রাখার দরকার নাই। দৈনিক আমরা আমাদের দেহে মোট পানি গ্রহণ করতেছি কতটুকু, পান না, পান মানে কিন্তু আমরা মুখে দিয়ে কতটুকু খাইতেছি, বাট দেহের ভিতর গ্রহণ হইতেছে কতটুকু, 2600 মিলিলিটার। তো এটা তোমাকে জানতে হবে, এই 2600 মিলিলিটার পানি যে আমরা গ্রহণ করতেছি, এটা কিন্তু আমার দেহে আবার থাকতেছে না, এটা কিন্তু আমার দেহ থেকে আবার বের হয়ে যাইতেছে। এই 2600 মিলিলিটার পানি দেহ থেকে যে বের হয়, এটা কিভাবে বের হয়, কোনটা কত পরিমাণে বের হয়, এটা তোমাকে জানতে হবে। তো দেখো, অশ্রুর মাধ্যমে বের হয়, এটার মান দেওয়া নাই, তার মানে তোমাকে জানতে হবে না। বাট ফুসফুসের মাধ্যমে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করি, তারপরে নিঃশ্বাস বা আমরা যে ত্যাগ করি, তখন হচ্ছে আমাদের দেহ থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প বের হয়ে যায়, এটা তোমাকে জানতে হবে। এটা পাশে একটা স্টার, দৈনিক বের হয়ে যায় 400 মিলি, সেটা হচ্ছে 600 মিলিলিটার। এটাও তোমাকে হচ্ছে তোমরা ভেজাল লাগিয়ে ফেলো। একটা হচ্ছে মূত্রের মাধ্যমে বের হয়, আর একটা হচ্ছে মলের মাধ্যমে বের হয়। তো তোমাকে জানতে হবে মূত্র আর মলের মধ্যে হচ্ছে তফাৎ কি। তো আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা যারা যারা আমার সাথে যুক্ত আছো, তফাৎ কি একটু কমেন্ট করে জানাও, দেখো তোমাদের এটার মধ্যে মানে এটা নিয়ে হচ্ছে সঠিক ধারণা আছে কিনা। একটু আমার সাথে কারা কারা, নাবিউল যুক্ত আছে, কমেন্ট করছে, অস্থির ভাইয়া, রাকিবুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, সুমাইয়া আক্তার, ওমর ফারুক, তানজিলা নুহা। তানজিলা নুহা, তোমার থেকে হচ্ছে আমি কমেন্ট আশা করি। তুমি বলো মূত্র এবং মলের মধ্যে তফাৎ কি, দেখি কে কমেন্ট করতে পারো, নাকি দুইটাই এক জিনিস, আমরা তো মল মূত্র নামে রাখি, দুইটার মধ্যে তফাৎটা আসলে কি। আচ্ছা, তো স্যার আটকে আটকে পড়তেছে। আচ্ছা স্যার, এটা হঠাৎ 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 বা তোমার ইন্টারনেট কানেকশনের কারণে হইতেছে। এখন আটকে যাইতেছি কিনা একটু কমেন্ট করে জানাও, এখন আটকাইতেছি কিনা। আচ্ছা দেখো, এই মূত্র হচ্ছে কি জানো, মূত্র হচ্ছে আমাদের তরল মূত্র, যেটাকে বলে সহজ কথায় আমরা যে প্রস্রাব বলি না, ইউরিন যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেটাকে আমরা বলি মূত্র। বাট মল যেটা, মল কিন্তু প্রস্রাব না, যেটা হচ্ছে নর্মালি আমরা শক্ত মূত্র বা নর্মালি আমরা পায়খানা যেটাকে বলি, ফিসেস যেটাকে ইংরেজিতে বলা, সেটা হচ্ছে মল। তো মল মূলত শক্ত মলকে বোঝাইতেছে, আর মূত্র মূলত তরল মূত্রকে বোঝাইতেছে, যেটা আমরা ইউরিন হিসেবে চিনি। তাহলে দৈনিক আমাদের মূত্রের মাধ্যমে পানি বের হয়ে যায় 1500 মিলিলিটার, আর মলের মাধ্যমে বের হয়ে যায় 100 মিলিলিটার। তো এই দুইটা কিন্তু আলাদা করে মনে রাখতে হবে, কারণ মল আর মূত্র এক জিনিস না, দুইটা তথ্য ভিন্ন, দুইটা তোমাকে কি পরিমাণ পানি বের হয়ে যায় 2600 মিলিলিটার, গ্রহণও করতেছে 2600 মিলিলিটার, তোমার ত্যাগও হইতেছে 2600 মিলিলিটার, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি বলি নরমালি আমাদের দুইটা শব্দ আছে, একটা শব্দ হচ্ছে আমরা বলি, আরেকটা শব্দ আছে উপচিতি, অপচিতি, আরেকটা শব্দ হচ্ছে উপচিতি। তো অপচিতি মানে হচ্ছে কোন জিনিস, দুইটা জিনিস একসাথে মিলে একটা জিনিস তৈরি হওয়া, বা বড় দুইটা জিনিস মিলে তৈরি হওয়া। আর সরি, উল্টা বলছি, ওইটা হচ্ছে উপচিতি। অন্যদিকে যেটা আছে অপচিতি, অপচিতি মানে বোঝায় হচ্ছে অপচয় করা, মানে ভেঙে ফেলা, একটা বড় জিনিসকে ভেঙে তুমি ছোট জিনিস তৈরি করবা। তো নর্মালি তোমাকে যদি আমি বলি, যেমন গ্লুকোজ প্লাস অক্সিজেন আমরা বিক্রিয়া করি, তাই না, বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বন ডাই প্লাস পানি। এখানে কি হইতেছে, এই গ্লুকোজ একটা যৌগ, এটা ভেঙে কিন্তু গ্লুকোজ থাকতেছে না, এটা ভেঙে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়ে যাইতেছে। এই বিক্রিয়াটা হচ্ছে একটা অপচিতিমূলক বিক্রিয়া, তার মানে তুমি ভেঙে ফেলতেছো। এই জন্য অপচিতিমূলক বিক্রিয়ার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি ধ্বংসাত্মক বিক্রিয়া, ধ্বংসাত্মক। আর উপচিতিমূলক বিক্রিয়ার আরেকটা নাম আছে, একটু কমেন্ট করে আমাকে জানাও, আমি বলে দিচ্ছি, ঘ দিয়ে অ্যান্সারটা হবে, বাকিটা তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের উপচিতিমূলক বিক্রিয়ার আরেকটা নাম কি, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যানাবলিজম, অ্যানাবলিজম। অন্যদিকে অপচিতিমূলক মানে হচ্ছে ভাঙ্গা, এই জন্য এটার আরেক নাম কাটা, ভাঙ্গা বা কাটা, এই জন্য এটার নাম হচ্ছে ক্যাটাবলিজম। তার মানে তুমি এভাবে মনে রাখবা, ক্যাটা থেকে কাটা, কাটা মানে ভাঙ্গা, তার মানে এটা হচ্ছে ধ্বংসাত্মক বিক্রিয়াকে বোঝায়। আর অ্যানাবলিজম, দেখি কে কে কমেন্ট করছো, অপচিতি ধ্বংসাত্মক, গুড, তানজিলা নুহা অ্যানসার করে ফেলছে, সেটা হচ্ছে গঠনমূলক। তাহলে উপচিতিমূলক বিক্রিয়া হচ্ছে গঠনমূলক বিক্রিয়া। তাহলে আমাদের মেইন বই যেটা বলছে, অপচিতিমূলক বিক্রিয়ায় আমাদের কি তৈরি হয়, নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ তৈরি হয়। আমরা বলছিলাম আমাদের প্রধান খাদ্য হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে আমিষ, আর একটা হচ্ছে স্নেহ। এর মধ্যে যে আমিষ জাতীয় খাবার, এটা তো আর আমার দেহের মধ্যে কাজে লাগে না, এই আমিষ জাতীয় খাবারকে ভাঙতে হবে। তোমরা সবাই জানো শর্করা জাতীয় খাবারকে ভাঙলে আমাদের তৈরি হয় গ্লুকোজ, কারণ গ্লুকোজ মিলে শর্করা তৈরি হয় মূলত। স্নেহ জাতীয় খাদ্যকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর একটা আমরা পাই হচ্ছে গ্লিসারল। আর আমিষ জাতীয় খাবারকে ভাঙলে আমাদের পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড।
তো এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আবার নাইট্রোজেন দিয়ে তৈরি হয়। তার মানে যেটা হইতেছে আমিষ জাতীয় খাদ্যকে আমরা ভেঙে যেতে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতেছি, তার মানে একটা বড় খাবারকে আমরা ভেঙে ছোট খাবার বানাই ফেলতেছি। এই জন্য এটা উপচিতিমূলক বিক্রিয়া হবে না, এটা হবে একটা অপচিতিমূলক বিক্রিয়া। আর এই নাইট্রোজেন গঠিত যে পদার্থগুলো এগুলো একটা দূষিত পদার্থ, এই জন্য এগুলো বলা হয় রেচন পদার্থ, যেগুলো আমাদের দেহের মধ্যে রাখা যাবে না, দেহ থেকে বের করে দিতে হবে। আচ্ছা, দেন আমাদের সাথে MS তানভীর যুক্ত আছে। তোমরা যারা যারা যুক্ত আছো, আমার একটাই অনুরোধ থাকবে, কষ্ট করে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। আমরা বেশিক্ষণ ক্লাস নিব না, আমরা ট্রাই করবো অর্ধেক শেষ করার জন্য 1.5 ঘন্টার মধ্যে। ওই দিন 1.5 আওয়ারের মধ্যে আমরা শেষ করব। এখন আসো, এই নাইট্রোজেন গঠিত পদার্থগুলো তো রেচন পদার্থ, এগুলা যে তন্ত্রের মাধ্যমে হচ্ছে আমার দেহ থেকে বের হয়ে যায় সেটাকে আমরা বলি রেচন তন্ত্র। এখন এই যে আমাদের দেহ থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলি রেচন। তাহলে দেখো, রেচন হচ্ছে এক জিনিস, রেচন পদার্থ হচ্ছে আরেক জিনিস, রেচন তন্ত্র হচ্ছে আরেক জিনিস। নাইট্রোজেন গঠিত পদার্থগুলোরে বলে রেচন পদার্থ, যে প্রক্রিয়া বাইর হয় ওইটার আমরা বলি রেচন। আর আমাদের যে তন্ত্রের মাধ্যমে যে অঙ্গগুলো এখানে জড়িত থাকে সেই অঙ্গগুলোর আমরা বলি রেচন তন্ত্র। তাহলে দেখো, যে তন্ত্রের মাধ্যমে আমাদের রেচন পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায় তাকে আমরা বলি রেচন তন্ত্র বা ইউরিনারি তন্ত্র অথবা রেনাল তন্ত্র। তাহলে তিনটা তন্ত্রের নাম দাগ দিয়ে রাখো, একটা হচ্ছে বাংলা নাম আর একটা হচ্ছে ইংরেজি নাম। ইংরেজিতে আমরা বলি ইউরিনারি তন্ত্র। কারণ ইউরিনারি কই থেকে আসছে জানো? আমাদের প্রধান যে রেচন পদার্থ সেটা হচ্ছে ইউরিন, এই ইউরিন থেকে আসছে ইউরিনারি। যেহেতু আমাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিন বা ওই যে মূত্র যেটাকে আমরা বলি, ওখান থেকে আসছে ইউরিনারি সিস্টেম। আচ্ছা, নেক্সট আসো, মানুষের প্রধান রেচন পদার্থের যে নাম লেখাই আছে দেখো, অ্যামোনিয়া, ইউরিয়া। কিন্তু আসলে অ্যামোনিয়া প্রধান না, প্রধান হবে ইউরিয়া। আমরা যখন হচ্ছে একটা চার্ট পড়তে যাবো সামনের দিকে, আমরা দেখবো ইউরিয়ায় 2% তৈরি হয়, বাকিগুলা 2%-এর চেয়ে কম। তাহলে প্রধান রেচন পদার্থ কোনটা? অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়া না, প্রধান রেচন পদার্থ হবে কি? ইউরিয়া। তারপরে আসো, এই যে আমাদের রেচন অঙ্গ কি বললাম, রেচন তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ থাকে। মানে আমাদের খালি কিডনি যে আমাদের খালি এখানে রেচন তন্ত্রের সাথে জড়িত এমন না, আমাদের গায়ের যে ত্বক আছে, ত্বক দিয়ে কিন্তু আমাদের রেচন পদার্থ বের হয়ে যায়। তবে সবচেয়ে বেশি রেচন করে কে? সেটা হচ্ছে আমাদের বৃক্ক অথবা কিডনি। এই জন্য আমাদের প্রধান যে রেচন অঙ্গ সেটাকে বলা হয় বৃক্ক। তাহলে প্রধান রেচন অঙ্গের পাশে একটা স্টার দিয়ে রাখো, এটা আমি শিখে থাকবে। প্রধান রেচন অঙ্গ কোনটা? বৃক্ক। প্রধান রেচন পদার্থ কোনটা? সেটা হচ্ছে কি? ইউরিয়া। আচ্ছা, নেক্সট আসো, আমাদের সাথে রায়হান শরণ, সেও যুক্ত আছে, নাবিউল শেয়ারদান, থ্যাংক ইউ। নেক্সট আসো, আমাদের পরবর্তী আমরা মূল পড়ার ভিতরে চলে যাই। এখানে আমাদের এই অধ্যায়ের শিকন পদ দেওয়া আছে, শিকন পদ দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা এরপর চলে যাচ্ছি প্রাণীদের বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ। দেখো, সবার রেচন পদার্থ কিন্তু এক না, সবার বর্জ্য পদার্থ এক না, এক এক প্রাণী ক্ষেত্রে রেচন পদার্থ এক এক রকম হইতে পারে। এখন এই রেচন পদার্থ, নাইট্রোজেন গঠিত পদার্থ কার কেমন এটার উপর ডিপেন্ড করে প্রাণীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী, আর একটা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী, আর একটা হচ্ছে অ্যামিনোটেলিক প্রাণী। তাহলে কোনটা, এখন কোনটা কাকে বলা হয় দেখো। তাহলে কি প্রাণী কয় ধরনের বললাম? 3 ধরনের। এখন দেখো, ইউরিও শব্দটা থেকে আমরা বুঝতে পারি এটা উচ্চারণের সাথে মিলে আছে। এটা হচ্ছে কোন জাতীয় রেচন পদার্থ? তাদের থাকবে ইউরিয়া জাতীয়। তার মানে যেসব প্রাণী হচ্ছে ইউরিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদেরকে আমরা বলি ইউরিওটেলিক। তাহলে এরকম প্রাণী কারা, এই নামগুলো আমাকে জানতে হবে। মানুষ শব্দটা দাগ দাও। আর সামুদ্রিক প্রাণী, তবে সবার জন্য বলে না, কিছু বলছে, এই জন্য এই সামুদ্রিক প্রাণী মনে না রাখলেও তুমি পারো। মানুষ কথাটা মনে রাখতে হবে, আমাদেরটা তো পারতেই হবে, এটা না পারলে তার পরীক্ষা দেওয়া যাবে না। তাহলে ইউরিওটেলিক প্রাণী কারা? সেটা হচ্ছে মানুষ। পরবর্তী যে নামটা আছে দেখো, ইউরিকোটেলিক। দেখো, নাম শুনলেই বোঝা যায় ইউরিকোর মধ্যে দেখো রিক আছে, তার মানে এটার যে রেচন পদার্থ ত্যাগ করবে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। আর এই পদার্থ যারা ত্যাগ করে এমন এক্সাম্পল কি স্যার? আমাকে মনে রাখতে হবে পতঙ্গ, সাপ, টিকটিকি আর পাখি। এবং এটাকে বক্স করে পাশে একটা স্টার দিয়ে রাখো, মানুষের নামের পাশে একটা স্টার দিয়ে রাখো। এগুলো কিন্তু এমসিকিউর জন্য মানে বলতে গেলে একটা বোল্ড কোশ্চেন। আচ্ছা, তারপরে আসো আরেকটা হচ্ছে অ্যামিনোটেলিক। অ্যামিনোটেলিক নাম শুনলেই বোঝা যায়, তার মানে ওদের প্রধান রেচন পদার্থের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার মানে কি? হাইড্রা, কেঁচো আর হচ্ছে কিছু মাছ। তো কিছু মাছ, কেঁচো রাখ দাও আর হাইড্রা রাখ দাও, এটা পুরোটাকে একটা বক্স করে রেখে দাও। তাহলে আমাকে হচ্ছে উদাহরণ মনে রাখা লাগবে। আর আরেকটা রেচন পদার্থের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কি? পিত্তরঞ্জক। কি রঞ্জক? তো পিত্তরঞ্জক তোমরা সবাই অনেকে জানো যে পিত্তরস তোমরা নাম শুনছো, যেটা হচ্ছে আমাদের যকৃতে তৈরি হয়। যকৃতে যে পিত্ত রস কে তৈরি করে? আমরা ভাবি যে পিত্ত রস হয়তো আমাদের কে তৈরি করে? আমাদের পিত্তথলি তৈরি করে না, পিত্তথলির মধ্যে পিত্ত রস জমা থাকে, তৈরি করে কে? যকৃৎ। এখন এই পিত্ত রসের ভিতরে 2টা রঞ্জক থাকে, এগুলো আমরা বলি পিত্তরঞ্জক। এই রঞ্জক 2টার নাম আমাকে জানতে হবে, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। এখন তোমরা যারা যারা আছে একটু কমেন্ট করে আমাকে জানাও যে বিলিরুবিনের রং কি আর বিলিভার্ডিনের রং কি। খুবই গুরুত্বপূর্ণ 2টা এমসিকিউ আমাদের জুলজির 3য় অধ্যায়ের মধ্যে
আর বিলিবার্ডিন যে পিত্তরঞ্জক এটা কি ভাঙলে তৈরি হয়? যেটা হয় জানো, যকৃৎ আমাদের যেটা করে, আমাদের লোহিত রক্তকণিকা আছে না আরবিসির ভিতরে আমরা কি জানি, আরবিসির রং কি হয়? লাল হয়। কেন লাল হয়? হিমোগ্লোবিন থাকার কারণে। বাট যখনই আরবিসিরে ভাঙিয়া ফেলে, আরবিসি এটা আবার দুইটা জিনিস দিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তো তোমরা জানো হিমটা হচ্ছে একটা রং আর গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। তবে গ্লোবিন নিয়ে আমার আলোচনা নাই। কিছুদিন পরে বিলিবার্ডিন আর বিলিবার্ডিন থাকে না, এটা হয়ে যায় বিলিরুবিন। আর বিলিরুবিনের রং হয়ে যায় হলুদ। মানে আমাকে এটা জানতে হবে যে বিলিরুবিনের রং হচ্ছে হলুদ আর বিলিবার্ডিনের রং হচ্ছে সবুজ। এবং এই দুইটা কোথায় তৈরি হয় স্যার? এটা যকৃতের মাধ্যমে লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তখনই তৈরি হয়। আচ্ছা, আমাদের সাথে আর কে কে? সুবর্ণ যুক্ত আছে, স্বর্ণামণি যুক্ত আছে, বাবা সাগরও যুক্ত আছে আমার সাথে। স্যার আমিনুর ইসলাম কমেন্ট করছে, স্যার আপনার নেট প্রবলেম, মাঝে মধ্যে হয়তো বা আটকে আসতেছে। আমাদের সাথে যুক্ত আছে সারওয়ার জাহান শাওন, সেও কমেন্ট করছে হলুদ এবং সবুজ। খেয়াল করো আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে, তোমাদের এখানে কার কার আটকে আসতেছে হয়তোবা। আচ্ছা, এখন দেখো ক্লিয়ার আছে কিনা, এখন দেখো তো একটু ক্লিয়ার আছে কিনা। তানজিলা নুহার আমাদের পোস্ট শেয়ার করে দিছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আবার ক্লিয়ার আছে। তাহলে আমরা কি বুঝলাম? পিত্তরঞ্জক কে তৈরি করে? যকৃৎ যখন আরবিসি কে ভেঙে ফেলে তখন এই দুইটা রঞ্জক তৈরি হয়। আগে কিন্তু বিলিবার্ডিন হয়, বিলিবার্ডিন পরে চেঞ্জ হয়ে বিলিরুবিন হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। দেন পরবর্তীতে আসলে ঘাম নিয়ে লেখা আছে। দেখো ঘাম কোথা থেকে তৈরি হয়? সহজ কথা, আমাদের ত্বকের মধ্যে গর্মগ্রন্থি বা ঘামগ্রন্থি আছে, ওখান থেকে তৈরি হয়। তো এটার মধ্যে আমার ঘামের এটা পড়া লাগবে না, কিন্তু একটা কথা জানা লাগবে, ঘামের মাধ্যমে একটা বর্জ্য পদার্থ নির্গত হইতে পারে। সেই বর্জ্য পদার্থ কে স্যার? ইউরিয়া। আমাদের বর্জ্য পদার্থ অনেকগুলো আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, অ্যামোনিয়া আছে, আরো অনেক আছে। এর মধ্যে ঘামের মাধ্যমে কোনটা নির্গত হয়? ইউরিয়া। এই ইউরিয়ার পাশিসটা দিয়ে রাখো। ল্যাম্পচিকে তো এইভাবে আসতে পারে, ঘামের মাধ্যমে কোন বর্জ্য পদার্থটা নির্গত হইতে পারে? ইউরিয়া। দেন আসো আর কি বর্জ্য পদার্থ আছে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা বর্জ্য পদার্থ। আমরা কিন্তু আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড রাখি না, শ্বসনের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিই। তাহলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটা কিসের মাধ্যমে ত্যাগ করি আমরা জানি? আমরা ত্যাগকে বলি নিঃশ্বাস। নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করি। তাহলে এমসিকিউতে আসবে যে নিঃশ্বাসের মাধ্যমে আমরা কোন বর্জ্য পদার্থ ত্যাগ করে দিই? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট আসো কিছু লবণ জাতীয় পদার্থ আছে যেটা আমার দেহের মধ্যে রাখা লাগে না। যেমন তোমরা ঘাম যদি কোনোদিন তোমাদের মুখে ঢুকে থাকে, ভাইয়া বইয়ে পৃষ্ঠা কত? বইয়ে পৃষ্ঠা কত আমাকে একটু চেক করতে হবে, দাঁড়াও আমি একটু চেক করে বলতেছি। 252 নাম্বার পেজ, তোমার হয়তো বা 254, 55 বা 60 এর আশেপাশে থাকতে পারে। তোমরা হচ্ছে জুলজি 6ষ্ঠ অধ্যায়, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তো জুলজি 6 নাম্বার যে অধ্যায়টা ওইটা খুললে পেয়ে যাবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ঘাম, আমাদের ঘামের মধ্যে মাঝে মধ্যে যদি তোমার মুখে কোনোদিন ঘাম ঢুকে থাকে তাহলে তুমি জানতে পারবা যে ঘাম কিন্তু আসলে টক হয়, আর টক তো অবশ্যই লবণ হয়। তো এখানে লবণ জাতীয় কিছু বর্জ্য পদার্থ আছে। তো এর মধ্যে বেশিরভাগ কোন জাতীয়গুলো হয়? লৌহ আর ক্যালসিয়াম গঠিত যে বর্জ্য পদার্থগুলো, এগুলো হচ্ছে রেচন পদার্থ হিসেবে কাজ করে। তাহলে কোন কোন লবণগুলো হচ্ছে আমার বর্জ্য পদার্থ হিসেবে কাজ করে? লৌহ এবং ক্যালসিয়াম গঠিত, এতটুকু মনে রাখলে হবে। দেন আসে আবার মানুষের রেচন তন্ত্রের মধ্যে চলে যাই আমরা এতক্ষণ বলছি রেচন পদার্থ নিয়ে, রেচন পদার্থগুলো মনে রাখতে হবে তোমার। এখন আসে রেচন তন্ত্র আমরা কারে বলি? স্যার আমাদের দেহের যে অঙ্গ আমাদের রেচন পদার্থ দূর করতে সহায়তা করে তাদের সবাইকে একসাথে আমরা বলি রেচন তন্ত্র। তো আমাদের রেচন তন্ত্রের বেশিরভাগ হচ্ছে কার মাধ্যমে নিষ্কাশিত হয়? সেটা হচ্ছে এই রেচন তন্ত্রের মাধ্যমে হচ্ছে 80% হচ্ছে কিডনির মাধ্যমে বা বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়, আর বাকি 20% সহকারী রেচন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়, বাকিগুলো হচ্ছে সহকারী। তাহলে প্রধান রেচন অঙ্গ কি জানো? প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি, আর সেটা হচ্ছে এটার মাধ্যমে 80% নিষ্কাশিত হবে, এটা পাশে ক্লিস্টার দাও। আর বাকি অন্যান্য যত অঙ্গ আছে তাদের মাধ্যমে 20% নিষ্কাশিত হয়, এটা পাশে ক্লিস্টার দাও। তো সহকারী অঙ্গগুলো কারা? কিডনি ছাড়া যারা আছে সবাই। তো নামগুলো একটু স্পেসিফিক বা মনে রাখতে হবে, ত্বক, ফুসফুস, যকৃৎ আর কোষ্ঠিকনালী, এগুলোর মাধ্যমে। তাহলে সহকারী অঙ্গ হচ্ছে ত্বক, ফুসফুস, যকৃৎ, কোষ্ঠিকনালী, এগুলোর মাধ্যমে 20% নিষ্কাশিত হবে, আর কিডনি একাই 80%, তার মানে 5 ভাগের 4 ভাগ। আচ্ছা, তানজিলা নুহা 252 নাম্বার পেজের কথা বলছো। নতুন বই স্যার 6ষ্ঠ অধ্যায় খুলো, নতুন বইয়ের 6ষ্ঠ অধ্যায় খুলো, 2 পেজ, এক 2 পেজ পাল্টাইলে তুমি এটা পেয়ে যাবা। এবার চলে আসো এখন মানুষের রেচনতন্ত্রের মধ্যে। রেচনতন্ত্রের মধ্যে আমরা বৃক্ক নিয়ে পড়বো, যেহেতু আমার বৃক্ক 80% রেচন পদার্থ নিষ্কাশিত করতেছে, তো মানুষের রেচনতন্ত্র আমরা বৃক্ক নিয়ে যেতে পারবো। বৃক্কের সাথে সাথে আর কোন কোন অঙ্গ আমার কাজ করে? বৃক্ক তো একা কাজ করে না, এখানে আমাদের মূত্রথলি আছে, মূত্রনালী আছে, তারপর হচ্ছে আমাদের রেচন নালী আছে, সবগুলো জিনিস একসাথে মিলে তারপর হচ্ছে মূত্রটা তৈরি করে, পরিবহন করে, দেহ থেকে নিষ্কাশন করে দেয়। তো কি কি? 2টা কিডনি থাকে আমরা জানি, তার মানে 1 জোড়া বৃক্ক। আর কি স্যার? 1 জোড়া রেচন নালী। কি নালী?
রেচন নালী। এখন রেচন নালী কোনটা, আমরা যদি একটু আমাদের ছবিতে চলে যাই, খেয়াল করো, আমরা আমাদের গ্রাফিক্স ছবিতে চলে যাই, আমরা আমাদের একটা ইউরিনারি সিস্টেমের ছবি দেখি, খেয়াল করো, এই যে এই পিকচারটার দিকে তাকাও, খেয়াল করো, আমি তোমাকে দেখাইতেছি এখানে, এই যে দেখো মানুষের দুইটা কিডনি দেখা যাইতেছে, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের মূলত রেচন অঙ্গ। তারপরে কিডনি থেকে দেখো তো দুইটা নালী বের হয়ে গেছে কিনা, আমি একটু জুম করে তোমাকে দেখাই, এই যে দুইটা নালী নিচের দিকে নেমে গেছে, এই দুইটা নালীকে বলা হয় ইউরেটার বা রেচন নালী। দেন রেচন নালী দুইটা মিলে হচ্ছে পরবর্তী একটা থলির মধ্যে গেছে, তাই না? এই থলিটার মধ্যে মূত্র জমা হয়, এটা আমরা বলি মূত্রথলি। দেন পরবর্তীতে আরেকটা নালী দিয়ে হচ্ছে মূত্রটা দেহ থেকে বের হয়ে যায়, সেটাকে আমরা বলি মূত্রনালী। আবার বলতেছে রেচন নালী এক জিনিস, মূত্রনালী আরেক জিনিস। কিডনি থেকে রেচন পদার্থগুলা যেই নালীর মাধ্যমে, যে এই নালীর মাধ্যমে কোথায় গিয়ে জমা হয়, মূত্রথলিতে জমা হয়, ওইটারে বলে রেচন নালী। আর মূত্রথলি থেকে মূত্র যখন বের হয়ে যায় যে নালী দিয়ে, এই যে আমি যদি তোমাকে একটু দেখাইতে পারি, যে ঝাপসা করে একটু দেখা যাচ্ছে, ওইটারে আমরা বলি হচ্ছে মূত্রনালী। অর্থাৎ ভুল করা তোমাকে যাবেই না। আচ্ছা, নতুন বইয়ের 264 নাম্বার পেজ। থ্যাংক ইউ নাবিউল। যারা নতুন বই নিয়ে পড়তেছো 26 ব্যাচ যারা আছো, তারা 264 নাম্বার পেজ খুলো, তাইলে পাবা। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমাদের এখানে একসাথে প্রায় 4টা ব্যাচের পোলাপান যুক্ত আছে। 4টা ব্যাচ কারা কারা আমি যদি বলি, 23 ব্যাচ 2-1 হয়তো থাকতেও পারে, 24 ব্যাচ তো আছে, তারা যেহেতু অ্যাডমিশন পরীক্ষা দিবে। তাছাড়া হচ্ছে 25 ব্যাচ যারা সবাই মাত্র তোমার এই আন্দোলন সময় ফার্স্ট ইয়ার এক্সাম দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে। আর যারা 26 ব্যাচ সবাই মাত্র তাদের কলেজ লাইফটা শুরু করছে। তো সবাই মিলে হচ্ছে আমরা এখানে যুক্ত আছি। একটু খেয়াল করো, আমার এখানে হচ্ছে আটকে গেছে। আচ্ছা, নেক্সট আসো, তাহলে আমরা এটা জানলাম। এবার আসো, তাহলে আমরা কি কি বললাম, আমাদের রেচন তন্ত্রে কি কি গঠিত, এক জোড়া রেচন নালী থাকবে। দেন মূত্রথলি কিন্তু এক জোড়া থাকে না, মূত্রথলি থাকে একটা, আমরা একটু ছবিতে দেখছিলাম। আর কি থাকে, ওই মূত্রথলি থেকে একটা নালী বের হয়ে যায়, তার মানে মূত্রনালী থাকে একটা। তাহলে মাথায় রাখা লাগবে যে বৃক্ক থাকে দুইটা, বৃক্ক থেকে দুইটা নালী বের হয়, ওই দুইটা হচ্ছে রেচন নালী। তাহলে ইউরেটার বা রেচন নালী থাকবে দুইটা, বাট মূত্রথলি আর মূত্রনালী কয়টা করে থাকে, একটা। অর্থাৎ এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে যে কোনো একটা অপশন হঠাৎ করে দিয়ে দিবে, দুইটা অথবা একটা, তখন তোমার ভুল করার সম্ভাবনা থাকবে। এখন আসো, বৃক্কের কাজ কি, দাগ দাও। এই বৃক্কের কাজ হচ্ছে মূত্রটা তৈরি করা। তাহলে রেচন নালীর কাজ কি, ও বৃক্ক থেকে মূত্রটা পরিবহন করে কোথায় নিয়ে আসা, মূত্রথলিতে নিয়ে আসা। তার মানে কি করা, দাগ দাও, বৃক্ক থেকে মূত্রকে পরিবহন করে কোথায় নিয়ে আসা, মূত্রথলিতে আনা। আর মূত্রথলির কাজ কি, মূত্রথলির মধ্যে সাময়িক সময়ের জন্য মূত্র জমা থাকে, দাগ দাও, ও হচ্ছে সাময়িকভাবে মূত্র জমা রাখে। আর মূত্রনালীর কাজ কি, মূত্রথলি থেকে মূত্রনালীটা নিয়ে দেহের বাইরে নিষ্কাশিত করে, তাহলে দাগ দাও, বাইরে নিক্ষেপ করে। তাহলে সম্পূর্ণ লাইন কিন্তু দাগাবা না। আচ্ছা, মেহেদি হাসান শুভ, আচ্ছা জুনিয়র, সে 21 ব্যাচ। আমার সাথে আরো যুক্ত আছে শাহনাজ প্রত্যাশা। শাহনাজ প্রত্যাশাকে আমি হয়তোবা আরো আগে দেখছি, ও হয়তোবা আমাদের গ্রুপে যুক্ত ছিল। জান্নাতি ইয়াসমিন আমাদের সাথে যুক্ত আছে। জান্নাতি ইয়াসমিন এসএসসি 25 ব্যাচ। কি অবস্থা তোমার? রায়হান শরণ এসএসসি 26 ব্যাচ আমাদের সাথে যুক্ত আছে। আলমগীর মাহমুদ, আচ্ছা, তারপরে হচ্ছে সুরমা আক্তার, তানহালিসাকে মেনশন করছে, স্বর্ণামণি একে আনিকাকে মেনশন করছে। আচ্ছা, এবার আসো, আমরা এখন একটা রেচনতন্ত্রের যে অঙ্গগুলো ছিল একটা নিয়ে পড়বো। তো ফার্স্টে যেটা আছে সেটার নাম কি স্যার, সেটা হচ্ছে আমাদের বৃক্ক। তাহলে ফার্স্টে বৃক্ক নিয়ে পড়ি। তো বৃক্ক বলছে কোথায় থাকে, কোটি অঞ্চল। কোন গহ্বরে থাকে, উদর গহ্বর। আমাদের দেহের মধ্যে দুইটা গহ্বর আছে, মানে দেহের যে আমাদের মাঝখানে উপরের যে গহ্বরটা, এটা আমরা বলি বক্ষ গহ্বর, আর নিচের দিকে যে গহ্বরটা, এটা আমরা বলি উদর গহ্বর। আমাদের এই দুই গহ্বরের মাঝখানে একটা পর্দা থাকে, মাংসের পর্দা, এটা আমরা বলি ডায়াফ্রাম। ডায়াফ্রাম আমাদের দেহের দুই ভাগে ভাগ করছে। এর মধ্যে আমরা সবাই জানি উদর গহ্বর মানে পেটকে বোঝায়। আমাদের বৃক্ক কিন্তু পেটের ভিতরে থাকে। এখন পেটের কোন জায়গায় থাকে স্যার? পেটের তো উপরি ভাগও আছে, নিচের ভাগও আছে। আমাদেরটা থাকে কোটি অঞ্চল। কোটির মানে বোঝায় কোমর। তার মানে আমাদের কোন অঞ্চলে থাকে, দাগ দাও, কোমর অঞ্চল। আর এই কোমর অঞ্চলের আরেকটা নাম আছে ইংরেজি, এটা একটু দাগ দিয়ে রাখো, গোল দাগ দিয়ে রাখো, সেটা হচ্ছে লাম্বার রিজিয়ন। কি রিজিয়ন? লাম্বার। তোমরা যারা কঙ্কালতন্ত্র বসো, তোমরা জানো মেরুদণ্ডের অস্থিগুলো 5 প্রকার ছিল। এর মধ্যে সবার আগে ছিল সার্ভাইকাল, তারপর ছিল থোরাসিক, তারপরে ছিল কি লাম্বার, তারপর ছিল স্যাক্রাল, তারপর ছিল কোকটিক্স। এর মধ্যে লাম্বার মানে হচ্ছে কোমর অঞ্চল বোঝায়। আচ্ছা, তো দুই পাশে একটা করে দুইটা, এগুলো আমাদের লাগবে না। এখন কথা হচ্ছে বৃক্ক যে থাকে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃক্ক, এই ধরো এটা একটা বৃক্ক, এই যে বৃক্ক যে থাকতেছে, এর উপরের প্রান্তটা কোন জায়গায় থাকতেছে আর বৃক্কের নিচের প্রান্তটা কোন জায়গায় থাকতেছে, এটা আমাদের জানতে হবে। প্রান্ত পেটের সাথে যুক্ত, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একদম স্পেসিফিক ভাবে বলতে হবে। আমরা যদি একটু কিডনির ইউরিনারি সিস্টেমটার দিকে তাকাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, এই কিডনিটা যে দেখা যাচ্ছে, এই কিডনির উপরের প্রান্তটা আসলে কোথায় থাকে, এই কিডনির নিচের প্রান্তটা কই থাকে, এটা তোমার জানতে হবে। আমার মেইনটা থাকলে হইলো। আচ্ছা, হইছে। এবার তাহলে দেখো, এখন আমরা যেটা জানা লাগবে, কিডনির উপরের প্রান্তটা কই থাকে সেটা দাগ দাও। সেটা হচ্ছে দ্বাদশ থোরাসিক কশরুকার ওখানে থাকে। কোন কশরুকা? দ্বাদশ থোরাসিক কশরুকা।
দ্বাদশ আমরা থোরাসিক শব্দের অর্থ কি স্যার? আমাদের যে আমরা বলছিলাম আমাদের যে মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের হাড়গুলোর আমরা কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে ভাগ করছিল। এর মধ্যে আমাদের ঘাড়ের মধ্যে যে হাড়গুলো থাকে এগুলো আমরা বলছিলাম আমাদের গ্রীবাদেশীয় অথবা সার্ভাইকাল, আর বুক বরাবর যে হাড্ডিগুলো থাকে এগুলো আমরা বলছিলাম বক্ষদেশীয়, ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে থোরাসিক কশরুকা। কি কশরুকা? থোরাসিক। তাহলে আমাদের এই কিডনির উপরের প্রান্তটা এটা কই থাকে? বুকের উপরে। ধরো আমার কিডনিটা যদি আমি বলি কিডনির ক্যান্সার, দেখো আমাদের কিডনিটা এটা কই থাকে বলছে? থোরাসিক কশরুকা। এটা মানে কি বোঝায়? ধরো এটা হচ্ছে কিডনির উপরের প্রান্ত, উপরের প্রান্তটা কই থাকবে? বুকের কাছে। আর নিচের প্রান্তটা কই থাকবে? পেটের কাছে। তো বুকের আমরা কি বলি? বক্ষ। আর বক্ষদেশীয় যে কশরুকা এটাকে ইংরেজিতে আমরা বলি থোরাসিক কশরুকা। কশরুকা মানে আমাদের মেরুদণ্ডের হাড়কে বোঝায়। এখন কত নাম্বার থোরাসিক কশরুকা? সেটা হচ্ছে আমাদের থোরাসিক কশরুকা থাকে হচ্ছে 12টা। এই 12টার একদম শেষ যে থোরাসিক কশরুকা ওইটার উপরের, ওইটার সাথে হচ্ছে আমাদের কিডনির উপরের প্রান্তটা থাকে। তার মানে উপরের প্রান্তটা কোথায় থাকে? 12 নাম্বার থোরাসিক কশরুকার নিচে থাকে। স্যার আমি যদি তোমাকে আবার দেখাই, আমি একটু দেখাই, খেয়াল করো। এটা হচ্ছে ধরো আমার থোরাসিক কশরুকা, আমি একটা কশরুকা আঁকলাম। এই থোরাসিক কশরুকার এটা হচ্ছে নিচের প্রান্ত। এই নিচের প্রান্তের সাথে কিডনির উপরের প্রান্ত যুক্ত থাকে। তার মানে থোরাসিক কশরুকার নিচের প্রান্ত আর কিডনির উপরের প্রান্ত। এবার আসো কিডনির নিচের প্রান্তটা কই থাকে? তো কিডনির নিচের প্রান্ত বলছে দেখো লাম্বার কশরুকার ওখানে থাকে। আমরা একটু আগে বলছিলাম লাম্বার কশরুকার আরেক নাম কিন্তু কোটিদেশীয় কশরুকা। কোটি মানে কি? কোমর অঞ্চল। তো আমাদের লাম্বার কশরুকা মানে লাম্বার আমাদের হাড্ডি থাকে 5টা। এই লাম্বার হাড্ডিতে 5টা থাকে। এর মধ্যে কত নাম্বার লাম্বার পর্যন্ত আমাদের কিডনিটা পৌঁছায়? সেটা হচ্ছে 3 নাম্বার। কিন্তু 3 নাম্বারটা কই? লাম্বার কশরুকা এখানে থাকে? এভাবে থাকে না স্যার, এইভাবে থাকবে না। কই থাকবে? 3 নাম্বার লাম্বার কশরুকা থাকবে এখানে। এটা ধরো 3 নাম্বার লাম্বার কশরুকা। 3 নাম্বার লাম্বার কশরুকার উপরের জায়গার সাথে কিডনির নিচের জায়গা যুক্ত হয়। তার মানে তোমার বুঝতে হবে এখানে দেখো লেখাই আছে যে বৃক্কের উপরের সাথে থোরাসিক কশরুকার নিচে, তার মানে থোরাসিক কশরুকার নিচের অংশের সাথে বৃক্কের উপরের অংশ যুক্ত থাকবে। খেয়াল করো স্যার, এই যে দেখো এই যে মানুষটা দাঁড়ায় আছে, এই মানুষটার দিকে তাকাও স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি গুরুত্বপূর্ণ অংশ? আমি দাঁড়াই, আমি এই মানুষটা হয়ে দাঁড়াই, এটা আমার কোন দিক? এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে আমার বাম দিক। তাহলে দেখো স্যার আমার ডান দিকে কি? ডান দিকে হচ্ছে একটা যকৃৎ আছে, তাই না? দেহের সবচেয়ে বড় আমাদের গ্রন্থি। তো এই যকৃৎটা একটা হিউজ পরিমাণ, মানে সবচেয়ে বড় গ্রন্থি হওয়ার কারণে এই যকৃৎটা জায়গা দিতে যায়। আমাদের পিছনের দিকে ছবিটার দিকে তাকাই, তুমি দেখো ডান দিকে যকৃতের জায়গা দিতে যায়। দেখো ডান যে কিডনিটা আছে, বৃক্কটা আছে, এটা একটু নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ বাম যে বৃক্কটা আছে দেখো এটা কিন্তু একটু উপরে আছে। যে বাম বৃক্কের পজিশন হচ্ছে এখানে আর ডান বৃক্কের পজিশন হচ্ছে এখানে। তাহলে ডান বৃক্ক নিচে নেমে গেছে, এই যকৃতের জায়গা দিতে যায়। তাহলে এটা আমার মাথায় রাখা লাগবে যে কোন বৃক্কটা নিচে থাকে? ডান বৃক্কটা নিচে থাকে। কেন? কারণ দেহের পেটের যে ডান দিকে ওখানে যকৃতের জায়গা দিতে যাইয়া এই ডান বৃক্কটা নিচে চলে গেছে, বাম বৃক্কটা উপরে চলে গেছে। এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা ভাইয়া নেট ওয়ালারে ফোন দেন, ভাইয়া আটকে যাচ্ছে। আচ্ছা আমার এখানে আমি জানি না কি সমস্যা হইতেছে। আমার এখানে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি, আমার এখানে আটকাচ্ছে না। তোমাদের এখানে আটকাচ্ছে কেন আমি আসলে বুঝতে পারতেছি না। আমি তোমাদের সেমিনার দিয়ে যে সেমিনার দিয়ে ক্লাস নিচ্ছি ওইটা দিয়ে আমি আবার দেখতেছি। আচ্ছা তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে স্যার। দেন চলে আসো আমরা নেক্সট স্টেপ যাই। এবার আসো, তো বৃক্ক দেখতে অনেকটা সিমবিজের মতো। সিমবিজ শব্দ লাগবে ওটা পাশে ক্রিস্টার দিয়ে রাখো। এবং আমরা বৃক্কের একটা ছবি দেখলে বুঝতে পারবো যে একটা বৃক্ক কিন্তু দেখতে এরকম, মাঝখান দিয়ে হচ্ছে একটু চ্যাপ্টা হয়ে থাকে, পুরো সিমবিজের মতো। এটা মাথায় রাখতে হবে। দেন তারপরে যেটা বলছে বৃক্কের পার্শ্বদেশটা উত্তল, দাগ দাও, ভিতরের দিকটা হচ্ছে অবতল। পার্শ্বদেশ মানে যে জায়গাটা পাশের দিকে থাকে। আমি এখানে দাঁড়াইলাম, আমার কিডনিটা হচ্ছে দুই দিক দিয়ে দুইটা, তোমার পাশে মানে বোঝা কি? ওই দূরের দিকটা, ওই দিকের যে অংশটা এটা হয়ে থাকে। আর আমার পেটের দিকে যে অংশটা, এই অংশটা হচ্ছে অবতল হয়ে থাকে। আমি তোমার পিকচার দেখাই তাহলে তোমার জন্য আরো ক্লিয়ার হবে। আমি কিডনির ডিরেক্ট ইউরিনারি সিস্টেমে চলে যাই, আমি কিডনির ডিরেক্ট অংশটা দেখাই। খেয়াল করো এই যে কিডনির ছবিটার দিকে তাকাও স্যার, এই অংশটা কি? কিডনির পাশের দিক, বাইরের দিক। এই অংশটা দেখো উঁচু হয়ে আছে, আর উঁচু অংশটা আমরা বলি উত্তল। আর এটা হচ্ছে কিডনির কোন দিক? ভিতরের দিক। ভিতরের দিকটা দেখে একটু খাজ হয়ে রয়েছে, আমি যে তোমার দেখাই, এই যে দেখো ভিতর দিকটা খাজ হয়ে রয়েছে, এই খাজ অংশটা আমরা বলি অবতল। তারপর বৃক্কের বাইরের দিকটা হচ্ছে আমাদের উত্তল আর ভিতরের দিকটা হচ্ছে অবতল। আচ্ছা নেক্সট আসো, আমাদের সাথে এখন 27 জন যুক্ত আছে। শিউলি খানম আমাদেরকে দেখতেছে, এস মনির আমাদের সাথে যুক্ত আছে। সরি আমার নেট সমস্যা হয়তো বা। যাই হোক আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, এই ক্লাসটা রেকর্ড থাকবে, এটা ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে ইউটিউব চ্যানেল থেকে পরে দেখতে পারবা। এখন মাঝে মধ্যে আটকা যাইতে পারে 10 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য, তারপর তোমরা কন্টিনিউ করে লেগে থাকো। যখন আমরা সম্পূর্ণ ক্লাস আপলোড হয়ে যাবে তখন আমরা আবার ইউটিউবের মধ্যে আপলোড করে দেবো, সেখান থেকে যদি কোনো সমস্যা থাকে দেখে নিতে পারবা। আচ্ছা নেক্সট আসো, আমাদের মাঝে মধ্যে এখানে একটু প্রবলেম করতেছে এটা। আচ্ছা নেক্সট আসো, পরবর্তীতে আমরা যেটা জানা লাগবে, আমাদের কিডনি নিয়ে পড়া হইলো। এবার আমরা যেটা জানবো, কিডনি থেকে যে নালীটা বের হয়ে যায় এটা আমরা কি নালী বলছিলাম? রেচন নালী বা ইউরেটার।
এখন এখানে একটা বলছে বৃক্কের পেলভিস থেকে সৃষ্ট, কি থেকে সৃষ্ট? পেলভিস থেকে সৃষ্ট হয়ে আমাদের পৃষ্ঠ উদরীয় প্রাচীর গেছে, এটা তোমার জানা লাগবে না। এই পেলভিস থেকে সৃষ্ট হয়ে দুইটা নালী বের হয়, দুইটা বৃক্ক থেকে দুইটা নালী, নালীগুলো বের হয়ে কোথায় চলে যায়? মূত্রথলিতে। আমরা যদি আবার পিকচার দেখি আমাদের, খেয়াল করো, আমি তোমার ছবি দেখাই। এই যে ধরো এটা একটা বৃক্ক, এই বৃক্ক থেকে বৃক্কের যে অবতল অংশটা আছে না, এই অবতল অংশের যে জায়গাটা বলা হয় পেলভিস। তাহলে দেখো এটা হচ্ছে কি অংশ? উত্তল অংশ, বাইরের দিক। ভিতরের দিকে দেখো যে অংশটা আছে অবতল অংশ, এই অবতল অংশ যে জায়গাটা, এটা বলে পেলভিস। এই পেলভিস থেকে দেখো একটা নালী বের হয়েছে, দেন এই নালীটা বের হয়ে ধীরে ধীরে নিচের দিকে গেছে, নিচের দিকে যে কোথায় মিলিত হয়েছে? মূত্রথলির মধ্যে। এই নালীটারে কি বলে? আমরা একটু আগে বলছিলাম নালীটারে বলে কি? ইউরেটার। এখন আসো, প্রত্যেকটা ইউরেটার নালীর দৈর্ঘ্য তোমার জানতে হবে। ইউরেটার নালীর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এটা পাশে স্টার দিয়ে রাখো। আমাকে একটু কমেন্ট করো তোমরা জানো 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর কোন নালী বা কোন অঙ্গের দৈর্ঘ্য কি 25 সেন্টিমিটার আছে কিনা? যে যেটা জানো এটা দিয়ে কমেন্ট করো। আচ্ছা, খাস দেখতে গিয়ে নেট আটকে গেল, সরি সাইয়েদ মাহফুজ। আপনি একটা কবিতা ইউটিউবে কি দেন নাই? না স্যার, ইউটিউবে নাই। ইউটিউবে এটা রেকর্ড হবে, মানে এখন যে ক্লাসটা চলতেছে এটা রেকর্ড হচ্ছে, ইউটিউবে সরাসরি পরবর্তী আমি আপলোড করে দিব, মানে লাইভ হচ্ছে না আর কি ইউটিউবে। তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে 25 সেন্টিমিটার নালী, 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর কি কি অঙ্গ আছে বা নালী আছে দেখি। আচ্ছা, আপনি একটা কবিতা বলছে 25 সেন্টিমিটার ডিওডেনাম আছে, গোট অ্যান্সার হয়েছে। আরো কয়েকটা আছে বোধহয় আমার জানা মতে, দেখি আর কয়েকটা কইতে পারো কিনা। দেন আসো, এই ইউরেটার কাজ কি আমরা জানি, সে কি করে? বৃক্ক থেকে তৈরি হয়ে মূত্রথলিতে যায়, তারপরে মূত্রথলিতে মূত্র পরিবহন করে। এবার চলে আসো মূত্রথলি নিয়ে আমরা পড়বো। স্যার মূত্রথলির মধ্যে দুই একটা এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার। সেটা কি? মূত্রথলি প্রাচীরটা পাতলা, একটু পাতলা শব্দটা দেখতে, পাতলা প্রাচীর। তার পরীক্ষা যখন মেডিকেল এমসিকিউ কিন্তু এরকম দিয়ে দেয় যে মূত্রথলি সম্পর্কে কোনটা সঠিক, তখন দিয়ে রাখবে মূত্রথলির প্রাচীর হচ্ছে পুরু, কিন্তু পুরু না, কি হবে? পাতলা। এবং এই মূত্রথলি, থলি তো মাংস দিয়ে তৈরি, আর মাংসটা আমরা কি বলি? পেশি। তো ওর একটা পেশি আছে, এই পেশিটা জানতে হবে স্যার। কতগুলো স্টার দিয়ে রাখা, তো এমন স্টার দাও, এই স্টার যাতে কারেন্ট চলে গেল তোমার দেহে, তোমার রোম আলোকিত করে, সেই আলো আলোকিত হয়ে তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। তাহলে পেশিটার নাম কি? ডেট্রুসোর পেশি, খুবই গুরুত্বপূর্ণ। তবে এই পেশিটা কিন্তু ঐচ্ছিক পেশি না, এটা পেশি। আর আমরা জানি অনৈচ্ছিক পেশি কারে কয়? যে পেশি নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করাইতে পারি না, নিজের ইচ্ছা মতো নড়াচড়া করাইতে পারবো না, কমে গেলে এটা আবার আগে জায়গায় চুপসে যাবে। কমা বাড়ার মাধ্যমে এটা নড়াচড়া করতে পারবা, তুমি নিজের ইচ্ছা মতো করতে পারবা না। নিজের ইচ্ছা মতো ওখানে যে মানে পেট থেকে মূত্র বাইর করে নিয়ে বা কিডনি থেকে মূত্র নিয়ে মূত্রথলি দিতে পারবা না। এখন আসো গোলাকার না, কিন্তু ত্রিকোণাকার। পিক দেখি একটু, রিয়েল পিক তো না, মানে 3D আকার পিক। দেখো না, এই যে তুমি দেখো এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো। আমি তোমাকে একটু উল্টে পাল্টা খেয়াল করো, এটা অনেকটা ত্রিভুজের মতো। যে ইউরেটার যে মূত্রথলিতে যায়, এই মূত্রথলি কি হয় স্যার? গোলাকার নাকি আমাদের কি হবে? ত্রিকোণাকার। তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে, গোলাকার মনে রাখা যাবে না। দেন আসো, আমাদের এই মূত্রথলি এটা মানে একটা আয়তন আছে, এটা কি পরিমাণ মূত্র জমা রাখতে পারে এটা তোমার জানতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কত মিলিটার মূত্র ধারণ করতে পারে? 700 থেকে 750 মিটার। এটা পাশে 3 স্টার দিয়ে রাখো, এটা এমসিকিউতে আসবেই যে আমাদের একটা মূত্রথলি কি পরিমাণ। এমসিকিউতে আসবে বলতে পারো, মেডিকেল এমসিকিউতে আসবে বলতেছি না। তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, যখন তুমি অনেকগুলা বায়োলজি এক্সাম দিবা, কোনো না কোনো পরীক্ষা এটা থাকবেই তোমার। তাহলে মূত্রথলি কি পরিমাণ মূত্র ধারণ করতে পারে? 700 থেকে 750 মিটার। তবে আরেকটা তথ্য হতে আছে পরবর্তী পেজে, যে মাত্র 280 থেকে 320 মিলিলিটার মূত্র যখন মূত্রথলিতে জমা হয়, তার সে ধারণ করতে পারে 700 মিলিলিটার মতো। যখন এতটুকু জমা হয় তখনই তোমার মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগে। তাহলে ইচ্ছা জাগে শব্দ দাগ দাও, আর এই মানটার পাশে একটা স্টার দিয়ে রাখো। তাহলে কতটুকু মূত্র জমা হলে আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, সেটা কত হবে? 280 থেকে 320 মিলিলিটার। আচ্ছা, আলিম স্যার 25 থেকে 30 মিলিলিটার দেওয়া আছে ডিওডেনাম, গুড। আচ্ছা, এস.এম. রাকিব হাসান রাব্বি ইজ ওয়াচিং, আমাদের সাথে যুক্ত আছে, আমাদের সাথে অবি হাসান যুক্ত আছে। তোমরা যারা যুক্ত আছো কষ্ট করে, আমি আবার বলতেছি, যারা লাইকটা শেয়ার করো নাই কষ্ট করে একটু শেয়ার করে দাও। 1 ঘন্টা পর আবার ডিলিট করে দিও, এই একটা অনুরোধ রইল, কারণ বেশি পোলাপানের কাছে ক্লাস গেলে আসলে ক্লাস নিয়ে মজা পাওয়া যায়। এবার আসো পরবর্তীতে, এই দেখো এটা কি ছিল? কি মূত্রথলি দেখতে কি ত্রিভুজের মতো, তাই না? এই যে ছবিতে দেখা যায় মূত্রথলি কি মূত্র থাকবে না, এটা থেকে বের হয়ে যাবে। যেই জিনিসটা দিয়ে বের হয়ে যায় এটা আমরা কি নালী বলি? মূত্রনালী বলি। এখন আমরা এই মূত্রনালী নিয়ে পড়বো। এই মূত্রনালী আরেকটা নাম আছে কি? ইউরেথ্রা। কি রেথ্রা? ইউরেথ্রা, ইংরেজি মনে রাখতে হবে। এখন আসো, এই মূত্রনালী কিন্তু আবার পুরুষের ক্ষেত্রে একরকম ভাবে গঠিত, স্ত্রীর ক্ষেত্রে আরেক রকম। মানে দুইটার ক্ষেত্রে দুই অঙ্গ দিয়ে বা দুইটা রাস্তা দিয়ে বের হয়ে যায়, মানে দুইজনের জন্য একই ওয়েতে বের হয় না। তো বলছে পুরুষের মূত্রথলির পশ্চাৎ প্রান্ত থেকে, এগুলো দেখানোর দরকার নেই, যে অগ্র প্রান্ত না পশ্চাৎ প্রান্ত, মূত্রনালী উৎপন্ন হয় লিঙ্গের মধ্যে। শব্দটা পাশিষ্ঠা দিয়ে রাখো, লিঙ্গের মধ্য দিয়ে বের হয়। মানে পুরুষের যে পুরুষাঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, ওই লিঙ্গের মাঝখান দিয়ে মূত্রনালীটা বের হয়। আমি তোমাকে রিয়েল পিক দেখাই। আচ্ছা, রিয়েল পিক না, সরি, বারবার খালি রিয়েল বলতেছি, মানে 3D পিক দেখাই।
তুমি এখানে, আর এটা কি থলি ছিল? মূত্রথলি। তাহলে দেখো মূত্রথলি থেকে যে মূত্রনালী বের হয়েছে, বের হয়ে পুরুষ অঙ্গের মাঝখান দিয়ে কিন্তু বের হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পুরুষ অঙ্গ, আর পুরুষ অঙ্গের এই যে দুইটা গোল গোল কি বলবো স্ক্রোটাম বা কি বলা হয় শুক্রাশয়, আর দৌড়াইতেছে কেন? আচ্ছা এটা হচ্ছে আমাদের কি পুরুষ অঙ্গ, আর এটার মাঝখান দিয়ে কোন নালী গেছে? মূত্রনালী গেছে। মূত্রনালীটা লিঙ্গের মধ্যে দিয়ে গেছে, গিয়ে তারপরে বাইরে উন্মুক্ত হয়ে গেছে। এবার আসো প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে নালীর দৈর্ঘ্যটা কত? তাই নালীর দৈর্ঘ্য হচ্ছে কত? 18 থেকে 19 সেন্টিমিটার। এটা পাশে স্টার দিয়ে রাখো। তাহলে ছেলেদের ক্ষেত্রে মূত্রনালীর দৈর্ঘ্য কত? 18 থেকে 19, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 19 না। এটা তোমরা জানতে হবে। মেয়েদের ক্ষেত্রে কত? মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার। তার একটা কারণ আছে, কেউ কি বলতে পারবা? আমাদের লাইভ আবার আটকে গেছে, আমার কাছে আটকে গেছিল এবার। আচ্ছা শাকিল হাসান সাইফেন, আচ্ছা সাইফেন আমার বন্ধু, সে আমার সাথে যুক্ত আছে। লাবণ্য ইসলাম কমেন্ট করছে, স্যার আপনার কি নেট প্রবলেম? হয়তো বা স্যার, তার এমবিবিএস বেশি বাড়ায় নেওয়া নাই তো, একজন চালাই এর জন্য হয়তো এই কারণে নেট ডিস্টার্ব। একটু কষ্ট করে দেখো। তো আমাকে কেউ কমেন্ট করে বলতে পারবা যে মূত্রনালী ছেলেদের ক্ষেত্রে কেন 18 থেকে 19 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে কেন 3.5 থেকে 4 সেন্টিমিটার? একটু দেখি কে কমেন্ট করতে পারো। সরি স্যার নেটের সমস্যা, বারবার তোমরা সবাই বলতেছো। স্যার আটকে যায় নাকি ঝাপসা দেখা যায়? এটা একটু আমাকে বলো তো, আটকে যাইতেছে নাকি ঝাপসা দেখা যাইতেছে? আমাদের সাথে যুক্ত আছে এখন জিসান রাজ, মঙ্গল ঘয়ের রাজা। একটু আমাকে বলো আটকে যাচ্ছে না ঝাপসা দেখা যায়? তো কেউই কমেন্ট করতেছো না, তার মানে পারতেছো না যে পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে মূত্রনালীটা কিসের মধ্যে দিয়ে বের হয়েছিল? আমরা দেখছিলাম স্যার, স্যার কি তার পুরুষ অঙ্গ বা লিঙ্গের মাধ্যমে বের হয়েছে। আর লিঙ্গের দৈর্ঘ্যটা অনেক বিশাল বড়, মানে প্রায় 20 সেন্টিমিটারের মতো। 20 সেন্টিমিটার আরো কম হবে, কারণ ওইটা তো স্যার মূত্রথলি থেকে আসা লাগে। তো 15 সেন্টিমিটারও যদি হয়, ওই 15 সেন্টিমিটার দৈর্ঘ্য মূত্রনালীর দৈর্ঘ্যের সাথে যুক্ত হয়ে গেছে, যার কারণে মূত্রনালীটা টোটাল বেড়ে গেছে। বাট মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে তো স্যার এটা লিঙ্গের মধ্যে দিয়ে কোনো বের হয় না, এটা নর্মালি সরাসরি মূত্রথলি থেকে দেহের একটা ছিদ্রতে বের হয়ে যায়। আর এই জন্য মেয়েদের ক্ষেত্রে মূত্রনালীর দৈর্ঘ্যটা 18 থেকে 19 সেন্টিমিটার হয় না, কত হয়? মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার। আচ্ছা এবার চলে এসো স্যার, এই মূত্রনালীর কাজ কি এটা আমরা সবাই জানি, তবে এখন একটা তথ্য জানা লাগবে। পুরুষের ক্ষেত্রে এই মূত্রনালীটা কোন দিক দিয়ে বের হয়েছিল? পুরুষ অঙ্গ দিয়ে। তো ওই পুরুষ অঙ্গ দিয়ে কিন্তু আবার বীর্য বের হয়। তার মানে ছেলেদের এই ইউরেথ্রার মাধ্যমে যেমন ইউরিন বের হয় বা মূত্র বের হয়, একই সাথে বীর্য বের হয়। তাহলে পাশে স্টার দিয়ে রাখবে, এটা ছেলেদের ক্ষেত্রে খালি প্রযোজ্য। বাট মেয়েদের মূত্রনালী অথবা ইউরেথ্রা দিয়ে কিন্তু ডিম্বাণু বের হয় না, এটা আবার ভাইবো না। আমরা জানি বীর্যের মধ্যে শুক্রাণু থাকে, তাহলে শুক্রাণু এবং ইউরিন মানে মূত্র এবং শুক্রাণু দুইটা বাইর হওয়ার পথ কিন্তু ছেলেদের জন্য একই। বাট মেয়েদের জন্য ডিম্বাণু বের হওয়ার জন্য রাস্তা একটা, আর ইউরিন বা মূত্র বের হওয়ার জন্য রাস্তা আরেকটা। এবং এটা আশা করি তোমাদের ক্লিয়ার ধারণা আছে। আমরা যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো, আমি পড়াবো কিনা জানি না, যদি কোনোদিন হঠাৎ করে মন চায় অধ্যায়টা পড়ানোর জন্য তাহলে পড়াবো, সেদিন তোমরা বুঝতে পারবা। আচ্ছা আমাদের সাথে 28 জন যুক্ত আছে, সবাই প্রশ্ন করছে, বলছো স্যার আটকে যায় আটকে যায়। আমাদের সাথে যুক্ত আছে এখন কাজী আব্দুল্লাহ আল নোমান। আচ্ছা উনি কে আমি চিনি না, তুমি কমেন্ট করে জানাইতে পারো আসলে তুমি কে। এখন আসো আমাদের যেটা জানা লাগবে বৃক্কের গঠন ও কাজ। বৃক্কের গঠন মানে বৃক্ক দেখতে কেমন এবং এটার কাজ কি। আচ্ছা তো বৃক্ক নিরেট দাগানোর দরকার, নিরেট তো বুঝি আমরা, মানে ভিতরে কোনো খালি জায়গা নাই, একদম পুরো নিরেট হবে, দেখতে সিমবিসির মতো, এটা জানতে হবে, এটা আমরা অলরেডি জানি। এবং এটা কালারটা থাকবে, এটার কালারটা কি? কালচে লাল রঙের কালার। নেই আমরা দেখতে দেখি লাল, কিন্তু আসলে একবারে টকটকার লাল না, একটু কালো কালো টাইপের, কালচে লাল। এখন স্যার বৃক্কের দৈর্ঘ্য কতটুকু জানতে হবে, প্রস্থ কতটুকু, পুরুত্ব কতটুকু, এবং এগুলো আশা করি বুঝো, এগুলো অনুমান করা যায়। এখন স্যার দৈর্ঘ্য যত হবে প্রস্থ তার অর্ধেক হয়ে যায়, পুরুত্ব তারও অর্ধেক হয়ে যায়, এইভাবে এই টেকনিক মনে রাখা যায়। দেখো স্যার দৈর্ঘ্য 10 থেকে 12, তুমি 10 থেকে 12 না মনে রেখে 12 মনে রাখো, 12 সেন্টিমিটার। প্রস্থ কত? 5 থেকে 6, 5 থেকে 6 না মনে রেখে 6 মনে রাখো। স্থূলত্ব কত হবে, মানে পুরুত্ব কত হবে, মোটা কতটুকু হবে? 6 এর অর্ধেক কত? 3। তার মানে দেখো 12 এর অর্ধেক 6, 6 এর অর্ধেক 3, এভাবে মনে রাখা যায়। আর দেখো 10 থেকে 12 মনে রাখলে হয় 10 থেকে 12, 10 এর অর্ধেক 5, 12 এর অর্ধেক 6। তার মানে আমরা এইভাবে মনে রাখবো দৈর্ঘ্যের অর্ধেক প্রস্থ, প্রস্থের অর্ধেক হচ্ছে পুরুত্ব। নেক্সট আসো যে আমাদের এই বৃক্কের ওজন জানতে হবে। একটা জিনিস সহজ করে বলে দিই, আমাদের দেহের মধ্যে যত অঙ্গ আছে সবগুলো অঙ্গের ক্ষেত্রে হচ্ছে পুরুষের অঙ্গটার ওজন বেশি হবে, নারী দেহের অঙ্গের ওজন হচ্ছে কম হবে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আমার এখন জানতে হবে যে পুরুষের ক্ষেত্রে একটা কিডনির ওজন হচ্ছে কত? 150 থেকে 170 গ্রাম, 5 স্টার দাও। আর নারী দেহে একটা কিডনির ওজন প্রত্যেকটা ক্ষেত্রে 20 গ্রাম করে কমাই দিবা। 170 থেকে 20 কমাই দিলে হয়ে যাবে 150, আর 150 থেকে 20 কমাই দিলে হবে 130। তার মানে মেয়েদের ক্ষেত্রে হবে 130 থেকে 150, ছেলেদের ক্ষেত্রে 150 থেকে 170। এখন আসলে আমরা একটু আগে দেখছিলাম আমাদের ছবির মাধ্যমে যে বৃক্কের একটা দিক হচ্ছে উঁচু আর একটা দিক হচ্ছে নিচু। তো কোন দিকটা উঁচু? বাইরের দিকটা উঁচু। কোন দিকটা
নিচু, সেটা হচ্ছে ভিতরের দিকটা বা খাজ হয়ে থাকে। তো এই যে খাজ অংশটার একটা নাম দেওয়া আছে, আর যেটা উঁচু অংশ এটার একটা নাম দেওয়া আছে। প্রত্যেকবার এটাতে এসে আমার একটু সমস্যা করতেছে। আমাদের সাথে কে কে যুক্ত আছে একটু দেখাই। আমাদের সাথে সামিয়া ইসলাম যুক্ত আছে। সামিয়া ইসলাম, সে হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। আচ্ছা, আমিনুল ইসলাম কমেন্ট করছে আটকায় না এখন, গুড। আচ্ছা, তারপরে বিকাশ কুমার মন্ডল আমাদের সাথে যুক্ত আছে। আমার নেট কানেকশনের কারণে আমাদের এই ওয়েবসাইটটাও ডিস্টার্ব করতেছে, এক্সট্রিমলি সরি তার জন্য, আমি তো কিছুই করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আসো তাহলে আমরা কি বললাম, বৃক্কের একটা অংশ থাকে উঁচু আর একটা অংশ থাকে নিচু। এই যে বৃক্কের কোন দিকটা উঁচু আমরা জানি, বাইরের দিকটা থাকে উঁচু, আর ভিতরের দিকটা কি ছিল, নিচু, যেটা আমরা বলি অবতল। তো এই যে অবতল অংশের মধ্যে একটা ভাঁজ থাকে, এই ভাঁজটা আমরা বলি হাইলাম। কি বলি, হাইলাম। তো তোমার একটা জিনিস জানতে হবে স্যার, এই যে হাইলামটা যে থাকে, হাইলাম কোনটা বলে জানো? এটা যদি বৃক্ক হয়, তো বৃক্কের কোন অংশটার মধ্যে ভাঁজ থাকে, এটা অবতল, কারণ এই জায়গাটা খাজ, আর এই অংশটা কি, উত্তল, এটা হচ্ছে উঁচু। তো এই যে খাজ, এই খাজটা দিয়ে কি হয় জানো, এই খাজ দিয়া ধমনী, শিরা, তারপরে কৈশিক জালিকা তো না, তারপর স্নায়ু আছে আর ইউরেটার আছে, এগুলা ঢুকে অথবা বাইর হয়। তো আমাদের প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে এমন একটা জায়গা থাকে যে জায়গা দিয়ে কোনো জিনিস ঢুকে কোনো জিনিস বাইর হয়। ওই জায়গাটা সবসময় আমাদের কি নামে ডাকা হয় জানো? আমাদের যে জায়গা দিয়ে কোনো জিনিস ঢুকে অথবা কোনো জিনিস বাইর হয়, ওই জায়গাটারে বলা হচ্ছে আমাদের হাইলাম নামে ডাকা হয়। এই হাইলাম খালি কিডনির মধ্যে থাকে না, হাইলাম যকৃতের মধ্যে থাকে, হাইলাম ফুসফুসের মধ্যে থাকে। ফুসফুসের ক্ষেত্রে হাইলাম দিয়ে ফুসফুসে ধমনী প্রবেশ করে, আর ওই হাইলাম দিয়ে ফুসফুসে শিরা বাইর হয়। একইভাবে আমার কিডনি দিয়ে রেনাল ধমনী ঢুকে রেনাল শিরা বাইর হয়। আবার যে স্নায়ু আছে না, স্নায়ু হচ্ছে আমার শিরার মধ্যে, ওইটাতে মতো বের হয়ে যায়। আবার ইউরেটার আছে, আমরা এখানে আমরা যদি আমাদের পিকচারে দেখি, আমরা যদি আবার একটু পিকচারে দেখি যে ইউরেটার, এই ইউরেটার কিডনি থেকে বের হয়ে যায়। তার মানে কি বুঝলাম, হাইলাম হচ্ছে এমন একটা জায়গা যেটা দিয়ে হচ্ছে ওই অঙ্গের মধ্যে কিছু ঢুকে অথবা কিছু বাইর হয়। তাহলে আমাকে এটা জানা রাখা লাগবে যে অবতল অংশে যে ভাঁজ, ওই ভাঁজটা আমরা কি নামে ডাকি, হাইলাম। আর হাইলাম খালি কিডনির জন্য না, সব অঙ্গের জন্য, যে জায়গাটার মধ্যে ভাঁজ থাকে ওইটার মধ্যে কিছু ঢুকে বাইরে হয়, ওইটা আমরা বলি হাইলাম। এবার আসো, এই যে তোমাকে জানতে হবে হাইলাম দিয়া ইউরেটার আর রেনাল শিরা বাইরে হয়ে যায়, লেখাই আছে। তাহলে কি প্রবেশ করে, ওইটাতে রেনাল ধমনী এবং স্নায়ু বৃক্কে প্রবেশ করে। আমি হয়তো একটু উল্টা বলে ফেলছিলাম যে স্নায়ু বাইর হয়, স্নায়ু এবং রেনাল ধমনী প্রবেশ করবে, রেনাল শিরা আর ইউরেটার হচ্ছে আমাদের এটা থেকে বাইরের দিকে বাইর হয়ে আসবে। এবং এটা এই শিরা আর ধমনী স্নায়ু এগুলো সবার জন্য সেম রকম। প্রত্যেকটা অঙ্গের হাইলাম দিয়ে ধমনী প্রবেশ করে, স্নায়ু প্রবেশ করে, কিন্তু শিরা বাইর হয়ে যায়। আর কিডনির ক্ষেত্রে তো ইউরেটার, এটা কিডনি থেকে মূত্র বাইর করে নিয়ে আসে, তার মানে ইউরেটার বাইর হয়ে যাবে। এরপর আমরা যেটা জানতে হবে, স্যার আর কতক্ষণ ক্লাস নিব জানি না, কয়টা বাজে দেখি, 9:15, আর 15-20 মিনিটের মতো নিব, যতটুকু শেষ করা যায়। দেন এই কিডনির হচ্ছে একটা আবরণ থাকে, এই কিডনির আবরণকে আমরা বলি ক্যাপসুল, কিন্তু আসলে এটা ক্যাপসুল হবে না, এটার নাম হবে রেনাল ক্যাপসুল। কি ক্যাপসুল? রেনাল ক্যাপসুল। স্যার একটু কমেন্ট করে জানো তো, আমাদের যে যকৃৎ আছে, যকৃতের আবরণ নাম ক্যাপসুল, বাট সেটার নাম কি ক্যাপসুল? কমেন্ট করে দেখি কে কে জানাইতে পারো। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যাবে? আয় হায়, স্যার লাল বাতি আর কতক্ষণ জ্বলবো? লাল বাতি মানে ও আমি লাইভে কতক্ষণ থাকবো? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে যকৃতের যে ক্যাপসুল ওইটার নাম কি ক্যাপসুল? বৃক্কের ক্যাপসুলের নাম কিন্তু রেনাল ক্যাপসুল। এবার চলে এসো অন্তর্গঠন, কিডনির অন্তর্গঠন। এখন কিডনির যখন মাঝখান দিয়ে কাটবা, তখন কিডনির 3টা অঞ্চল দেখা যায়। কয়টা অঞ্চল? 3টা। আমরা আমাদের 3D ভিউতে চলে যাই, এই যে ক্রস সেকশন অফ কিডনি, আমি ক্রস সেকশনে চলে যাই। হ্যাঁ, তানজিলা নুহা কমেন্ট করছে গ্লিসন্স ক্যাপসুল। তানজিলা নুহা পুরোটা শেষ করে দেন ভাইয়া। ভাইয়া তোমার ধৈর্য আছে, কিন্তু আমার এই জামালপুরের পোলা ভাইনের মোটো ধৈর্য নাই, এগুলো আধা ঘন্টা বসে থাকতে পারবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম ক্রস সেকশন, এই কিডনিতে যদি মাঝখানে কাটতে ফেলো তাইলে কি দেখবা, কিডনির মাঝখানে কাটলে কিডনির মধ্যে 3টা অঞ্চল দেখা যায়। একটা হচ্ছে একবার বাইরের অঞ্চল, যেটা আমরা কর্টেক্স নামে ডাকি, তারপরে হচ্ছে একটা মাঝখানের অঞ্চল, তারপরে হচ্ছে একদম ভিতরের অঞ্চল, যেটা আমরা পেলভিস নামে ডাকি। তাহলে কিডনি যখন আমরা ক্রস সেকশন করব, তাহলে কয়টা অঞ্চল পাওয়া যায়? 3টা অঞ্চল। এই 3টা অঞ্চলের নাম আমরা জানতে হবে। একদম বাইরের দিকে যে অঞ্চলটা, ওই অঞ্চলটা আমরা বলি কর্টেক্স, এবং এটা থাকবে, এটা হচ্ছে গাঢ় অঞ্চল, মানে দেখতে একটু কালো টাইপের হবে। মাঝখানে যে অঞ্চলটা, ওইটা হচ্ছে একটু লাল রঙের অঞ্চল, ওইটার নাম হচ্ছে মেরুলা। আর একদম ভিতরের দিকে যে অঞ্চলটা, ওইটা হচ্ছে সাদা রঙের অঞ্চল, সেটা হচ্ছে পেলভিস। এবং এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি তোমার এই টেকনিকটা একটু দেই, সবাই একটু দেখো একটু টেকনিকটা কি কি বলছে। আমি যদি একটা নতুন পেজ নেই, বলছে কি একদম বাইরের দিকে যে অঞ্চল, ধরো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে একটা কিডনির এই জায়গাটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে বাইরের দিক। তারপর এটা হচ্ছে কোন দিক? এটা হচ্ছে মাঝখানের দিক। আর এটা কোন দিক? এটা হচ্ছে ভিতরের দিক। ওকে, আর এটা তো স্যার অবতল অংশ, এটা হচ্ছে ভাঁজ, আর এটা হচ্ছে উঁচু অংশ। আচ্ছা, তাহলে বাইরের দিকটার কি নাম দিছে? কর্টেক্স। এবং এটার একটা নাম দিছে, এটা কালারটা কি বলছে? গাঢ় কোন রং হয়? কালো রং হয়। আমরা মনে রাখতে পারি কর্টেক্সের ক, কালো রং ক, তার মানে ক দিয়ে মনে রাখতে পারি, কতে কালো কতে কর্টেক্স।
দেন মাঝখানে যে অংশটা আছে, ওইটার নাম দেখো, ওইটার কালার দেওয়া আছে লাল। কি কালার দেওয়া আছে? লাল। এবং ওইটার নাম কি দেওয়া আছে দেখো তো, ওইটার নাম দেওয়া আছে, আমরা যদি আমাদের মেইন বইয়ের মধ্যে তাকাই দেখো ওইটার নাম কি দেওয়া আছে, তুমি মেডুলা। তো মেডুলা শব্দটা যদি আমরা একটু লিখতে যাই, দেখো মেডুলা শব্দটার নামের শেষে দেখো লা আছে। এই লা থেকে আমরা মনে রাখতে পারি যে মাঝখানে যে মেডুলাটা এটা হচ্ছে একটা লাল হবে, আর একদম ভিতরে যে অঞ্চলটা আছে ওইটার নাম দিয়েছে দেখো পেলভিস। কি বিস? পেলভিস। এই পেলভিসের নামের শেষে দেখো দন্তস্ব আছে, আর দন্তস্ব থেকে আমরা মনে রাখতে পারি এই অঞ্চলটা হবে সাদা কালারের। তার মানে আমরা দেখো নাম থেকে কিন্তু কালার মনে রাখতে পারি। কর্টেক্সে ক, ক থেকে কালো, মেডুলার ল, ল থেকে লাল, পেলভিসের স, স থেকে সাদা। তার মানে এইভাবে হচ্ছে আমার শিখা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, স্বর্ণামণি রেখে গেছে, ও বলতেছে সম্পূর্ণ শেষ করে দেন, থাকবো শেষ পর্যন্ত। জামালপুরে পোলাপান ধৈর্য আছে, এখন পড়ালেখা করে। গুড। তানবির আহমেদ আমার সাথে যুক্ত হয়েছে। স্যার আপনাদের জামালপুর কেমনে হয়? ওইটা আমাদের জামালপুর। আয় হায়, আমি বুঝি বাস দিয়ে দিলাম। আরে আমি জামালপুরে আজকে 3 বছর ধরে আছি, আমি কি বলতে পারি এটা আমার জামালপুর? আচ্ছা দেন চলে এসো, সারা বাংলাদেশে আমার, তুমি কুমিল্লার মানুষের কি মনে হচ্ছে? আচ্ছা নেক্সট চলে এসো, তাহলে এই কালারগুলো আশা করি মনে রাখবে তোমরা। এখন আসো, বৃক্কের সর্ববহিস্থ এবং শক্ত তন্তুময় যোজক টিস্যুতে গঠিত, এবং বলছে কি সে গঠিত, বলছে রেনাল ক্যাপসুল একটা শব্দ। আচ্ছা রেনাল কর্পাসল, আমরা আসবো রেনাল কর্পাসল জিনিসটা কি, কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে, খালি চোখের পাশে দিয়ে রাখো। মানে কিডনিরে যদি ক্রস সেকশন করে কিছুই তো দেখবা না, মানে ছোট ছোট জিনিস তো খালি চোখে দেখা যায় না, তবে একটা জিনিস খালি চোখে দেখা যায়, সেটার নাম কি? সেটা হচ্ছে রেনাল কর্পাসল। আসবো, রেনাল কর্পাসল জিনিসটা আমাদের সামনে আসবে, যেহেতু এখন আপাতত চলে আসছে, এটা মনে রাখো যে কোন জিনিসটা খালি চোখে দেখা যায়, রেনাল কর্পাসল জিনিসটা। আচ্ছা দেন এই যে কর্টেক্স নিয়ে গঠিত, কর্টেক্স আমরা জানি, নেফ্রন জিনিসগুলো আমরা সামনে পড়বো, এখানে কিছু লেখা নেই, জাস্ট নামগুলো উচ্চারণ করছে, তা আমি এটা স্কিপ করতেছি। এখন আসো, এই কর্টেক্স নিয়ে আলোচনা করছে, পেলভিস নিয়ে আলোচনা করছে, মেডুলা নিয়ে আলোচনা করছে, প্রত্যেকটা অঞ্চল নিয়ে আলাদা আলাদা আলোচনা করছে। দেখো আমি যদি তোমাকে দেখাই, এই যে এটা হচ্ছে বাইরের অঞ্চল, এই অংশটার নাম কি স্যার? এই অংশটার নাম হচ্ছে কর্টেক্স। যেটা মাঝখানে থাকে এটার নাম কি? মেডুলা। আর যেটা একবারে ভিতরের দিকে থাকে এটার নাম ছিল পেলভিস। আচ্ছা এখন আসো, দেখো এই কর্টেক্স, কর্টেক্স হচ্ছে কি? কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা অংশ, আমরা বলছিলাম এটা ছিল কর্টেক্স। তাহলে কর্টেক্সের নিচে মানে মাঝখানে অংশটার নাম কি? মেডুলা। আর মেডুলার নামের শেষে লা আছে, লা থেকে আমরা বলছিলাম লাল রঙের। ওইটার মধ্যে বলছে পিরামিড আকৃতির কিছু জিনিস থাকে। কয়টা থাকে? 8 থেকে 18টা। দেখো এই যে আমি তোমাকে একটু কালারটা চেঞ্জ করে দেখাই, কোন কালার দিয়ে দেখাবো? সাদা কালার, কারণ এখানে ছবিটা দেখা যাচ্ছে না। এই যে দেখো, তোমার বইয়ের মধ্যে তুমি তাকালে ভালো করে দেখবে, এরকম একটা পিরামিডের মতো অংশ দেখা যায়। এই যে এখানে একটা পিরামিডের মতো একটা অংশ দেখা যায়, এই যে এখানে একটা পিরামিডের মতো দেখা যায়। তাহলে পিরামিডগুলো কই আছে? বাইরের দিকে নাকি ভিতর দিকে নাকি মাঝখানে? মাঝখানে। এটাই বলছে আমি যে মাঝখানে যে মেডুলা, আর মেডুলার মধ্যে ম আছে, ম থেকে মনে রাখা যায় মাঝখানে। তাহলে মেডুলা মাঝখানে, মেডুলার শেষে লা আছে মানে লাল রঙের, ওখানে পিরামিডের মতো কতগুলো জিনিস দেখা যায়। কয়টা থাকে? 8 থেকে 18টায়। এই 8 থেকে 18 পাশে একটা স্টার দিয়ে রাখো, এটা এমসিকিউতে আসবে। তাহলে আমাদের মেডুলার মধ্যে পিরামিড আকৃতির কয়টা গঠন থাকে? 8 থেকে 18টা। এখন এই পিরামিডগুলোর বলা হয় রেনাল পিরামিড, কারণ আমরা জানি কিডনি মানে বোঝায় রেনাল, যেহেতু কিডনির মধ্যে থাকে এজন্য এগুলোর নাম রেনাল পিরামিড। এবার আসো, আমাদের পরবর্তীতে এই পিরামিড কি দিয়ে তৈরি হয় এগুলো তোমার জানা লাগবে না। এখন আসো, পিরামিডের একটা জিনিস জানতে হবে, পিরামিডের গোড়াটা কই থাকে? দাগটা গোড়া থাকে কর্টেক্সের দিকে। আর তার মানে চূড়াটা, পিরামিড আমরা তো জানি, ধর একটা পিরামিডের ছবি যদি আমরা আঁকি, তো পিরামিড তো আমরা জানি এরকম ত্রিভুজ আকৃতির। তো গোড়া মানে কি? এটাই তো বেস। আর আগা মানে কি? এটা হচ্ছে চূড়া, একদম উপরে, ত্রিভুজের উপরে জায়গাটা। তো কি বলছে স্যার? আমাদের পিরামিডের গোড়া থাকে কর্টেক্স। এখন আমি একটু দেখি, একটু তাকাও, দেখো তো এটার নামে একটা ত্রিভুজ বানাইতে পারি কিনা, এরকম করে একটা ত্রিভুজ। তো ত্রিভুজের মাথাটা কি কর্টেক্সের দিকে আছে? না, কিন্তু ত্রিভুজের এটা কি বেস? বেস। এই এদিকের নামটা কি? এই জায়গার নামটা কি? এই জায়গার নাম ছিল কর্টেক্স। তাহলে পিরামিডের যে গোড়াটা, গোড়াটা কার দিকে আছে? কর্টেক্সের দিকে। তাহলে আগাটা কোন দিকে আছে? আগাটা কোন দিকে আছে? পেলভিসের দিকে। এই যে লেখা আছে যে চূড়া বা পেপিলাটা থাকে কোন দিকে দিকে? যে পেলভিসের দিকে। তাহলে তোমার এটা জানতে হবে যে পিরামিডের আগাটা থাকে, চূড়াটা থাকে পেলভিসের দিকে, আর যে গোড়াটা থাকে, গোড়াটা থাকে কর্টেক্সের দিকে। আচ্ছা নাবিগুল কমেন্ট করছে, স্যার কুমিল্লার পোলা ভূতের একটা নিউজ দিয়ে দিয়েছে। আমাদের সাথে যুক্ত আছে এমডি জাহাঙ্গীর, পারিয়া রহমান, হ্যাঁ আমাদের জামালপুর। আচ্ছা তারপরে আমাদের সাথে আর কে কে যুক্ত আছে? আমাদেরকে দেখতেছে তানবির আহমেদ, আমাদের সাথে জহিরুল ইসলাম বিজয় যুক্ত আছে, সবই হচ্ছে আমার এলাকার পোলাপান। আচ্ছা এবার চলে আসো, এখন বলছে 2 রেনাল পিরামিডের কর্টেক্সের কিছু অংশ স্তম্ভের মতো শব্দটা দাগ দাও। কোথায় প্রবেশ করে যায়? মেডুলার গভীরে প্রবেশ করে, এই শব্দটা দাগ দাও। ওইগুলো আমরা বলি রেনাল কলাম। দেখো স্যার, আমরা নরমালি জানি স্যার, এভাবে যখন কোনো জিনিস থাকে তখন এটা আমরা বলি কলাম, আর এভাবে যখন কোনো জিনিস থাকে তখন এটা আমরা বলি সারি, তাই না? তো দেখো এটা একটা কি ছিল? রেনাল পিরামিড। এটা আরেকটা রেনাল পিরামিড, বা 2 রেনাল পিরামিডের মাঝখানে দেখো একটু খালি জায়গা আছে কিনা, তুমি তোমার বইয়ের মধ্যে তাকালে আরো ভালো বুঝতে পারবা। অথবা আমরা যদি আমাদের 3D ভিউতে চলে যাই, দেখো আমরা একটু জুম করে দেখাই, আশা করি বুঝতে পারবা। এই যে এটা একটা কি? রেনাল পিরামিড। এটা আরেকটা রেনাল পিরামিড। এই 2 রেনাল পিরামিডের মাঝখানে একটা খালি জায়গা আছে কিনা?
এই খালি জায়গার মধ্যে হচ্ছে স্তম্ভের মতো কিছু জিনিস চলে যায়। এই স্তম্ভের মতো জিনিসগুলো বলা হয় রেনাল কলাম, কারণ স্তম্ভ শব্দের অর্থই তো কলাম বোঝায়। তাহলে আমাকে এটাই জানতে হবে। আচ্ছা, আতিকুর রহমান, আসসালামু আলাইকুম ভাই। আমাদের সাথে আমার সিনিয়র ভাই যুক্ত আছে, ভাই সালাম নিয়েন। আচ্ছা, নেক্সট চলে আসো। তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে আমাদের একটা রেনাল পিরামিড, এটা আরেকটা রেনাল পিরামিড। দুই রেনাল পিরামিডের মাঝখান দিয়ে স্তম্ভের মতো কিছু অংশ চলে যায়, এগুলো আমরা বলি রেনাল কলাম নামে ডাকি। তো এটাই বলছে, দেখো স্তম্ভের মতো মেডুলার গভীরে প্রবেশ করে যায়, এগুলো আমরা বলি রেনাল কলাম। এবার চলে আসো, কি বলছে দেখো, বৃক্কের অভ্যন্তরে যে ইউরেটারের যে অংশটা পানেলের মতো, পানেলের পাশে পৃষ্ঠা তো পানেলের মতো থাকে, ওই জায়গাটার আমরা বলি রেনাল পেলভিস। কি বলি? রেনাল পেলভিস। এটা মানে কি বোঝায় আমি এটার জন্য পিকচার তোমার দেখাই। আমরা আবার পিকচারে চলে যাই, খেয়াল করো স্যার। এই যে এদিকে আসো, এটার নাম কি ছিল? এটার নাম ছিল রেনাল পিরামিড। রেনাল পিরামিড ধীরে ধীরে কোথায় চলে গেছে? ভিতর দিকে পেলভিসে চলে গেছে। পেলভিসে যাওয়ার পরে খেয়াল করো, আমি এখান থেকে তোমার কালারটা চেঞ্জ করে অন্য কালার, একটা সবুজ কালার দিয়ে দেখাই। এই যে এইদিকে তাকাও, এই যে দেখো এই জায়গাটা অনেকটা মোটা হয়ে, মোটা একটা অংশ না, দেন ধীরে ধীরে এটা কি হয়েছে, মোটা অংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে চিকন হয়ে নেমে গেছে। আর এই চিকন নালীটার আমরা কি নালী বলছিলাম? এটার নাম ছিল রেচেন নালী বা ইউরেটার। বাট ইউরেটারটা ধীরে ধীরে যত উপর দিকে উঠছে, পেলভিসে ঢুকছে, এই অংশটা কি চড়া হয়ে গেছে না? দেখতো একটা ফানেলের মতো। এবং তোমরা ফানেল চিনো, তোমরা হচ্ছে নর্মালি তেল দোকানে তেল যখন কিনতে চাও, তখন আমাদের এই যে বোতলের ভিতরে যখন হচ্ছে তেল পুরায়, বোতলটা দেখো তো সুন্দর হয়েছে কিনা। আচ্ছা, বোতলের ভিতরে যখন তেল পুরায়, তখন এরকম ফানেলের মতো একটা চুঙ্গি থাকে, চুঙ্গি দিয়ে পানি প্রবেশ করায়। তাহলে আমাদের এখানে সরি পানি না, তেল প্রবেশ করায়। তো আমাদের এখানে যেটা হয়েছে, এই ইউরেটারটা যখন কিডনির ভিতরে ঢুকতে গেছে, এরকম মোটা হয়ে গেছে, পানেলের মতো হয়ে গেছে, তখন এই জিনিসটা আমরা কি বলি? আমি এটা মুছে ফেলি। আচ্ছা, এই জিনিসটা আমরা কি নামে রাখতেছি? দেখো এই জিনিসটা আমরা বলতেছি রেনাল পেলভিস। কি বলি? রেনাল পেলভিস। তাহলে অঞ্চলটার নাম হচ্ছে পেলভিস। এই অঞ্চলের ভিতরে ইউরেটারের যে অংশটা একটু মোটা হয়ে যায়, ফানেলের মতো তৈরি করে, এটা আমরা কি বলি? রেনাল পেলভিস। তো প্রশস্ত পেলভিসটা উপরের দিকে কয়েকটা শাখা প্রশাখা রূপ নিচ্ছে। খেয়াল করো, আমি তোমরা দেখাই। এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, খেয়াল করো। এটাই তো আমাদের ইউরেটার। এটা হচ্ছে আমাদের ইউরেটার। ইউরেটার কোথায় গেছে? ভিতরে গেছে, কিডনির ভিতরে। যাওয়ার পরে অনেক মোটা হয়ে গেছে, ওইটার নাম কি পেলভিস বলছি? রেনাল পেলভিস। দেন যাওয়ার পরে দেখো এটা শাখা প্রশাখা হয়েছে, এখানে একটা শাখা গেছে, এখানে আরেকটা শাখা, এখানে আরেকটা শাখা, উপরের দিকে আরেকটা শাখা, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। তো এই শাখা প্রশাখাগুলোর কিছু বিশেষ নাম দেওয়া আছে, পরবর্তী পেজের মধ্যে দেওয়া আছে। দেখো খেয়াল করো, নেক্সট পেজে চলে আসো। এর মধ্যে কিছু শাখা হচ্ছে বড় বড় শাখা, ওই বড় শাখাগুলো পরবর্তীতে বিভক্ত আরো ছোট শাখা তৈরি করছে। তো আমার বড় শাখাগুলোকে বলা হয় মেজর কেলিক্স। আর আমরা জানি মেজর মানে বোঝায় বড়। তাহলে বড় শাখা কয়টা? 2 থেকে 3টা, পাশে স্টার দিয়ে রাখো। তাহলে আমাদের এই ইউরেটার যখন হচ্ছে কিডনির ভিতরে ঢুকে ফানেলের মতো অংশ তৈরি করে, এটা বলে রেনাল পেলভিস। এটা কয়েকটা শাখা তৈরি করে, এগুলোর আমরা বলি মেজর কেলিক্স বা প্রধান শাখা। দেন এই শাখাটা আবার প্রশাখা তৈরি করবে, তখন এটা আমরা প্রধান শাখা বলি না, তখন এগুলো আমরা বলি মাইনর কেলিক্স, মাইনর কেলিক্স বা প্রশাখা বলতে পারি। এখন মাইনর কেলিক্স কয়টা? 8 থেকে 14টা, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমি আবারও বলতেছি, খেয়াল করো, আবারও বলতেছি। ধরো এটা হচ্ছে আমার ইউরেটার, ইউরেটারটা ভিতরে গেছে, ফানেল আকৃতিতে তৈরি করছে, এটার নাম রেনাল পেলভিস। দেন রেনাল পেলভিস শাখা হয়ে গেছে, দেখো এই যে শাখা, এই যে শাখা, এই যে শাখা, এই শাখাগুলোর নাম হচ্ছে মেজর কেলিক্স। দেন মেজর কেলিক্স আবার শাখা তৈরি করে, তখন এটা আমরা বলি মাইনর কেলিক্স। এটা জানলে তোমার হবে। আচ্ছা, নেক্সট আসো, আমাদের এখানে মূত্র কোথা থেকে কোথায় প্রবেশ করে এগুলো দেওয়া আছে। তো ফার্স্টে দেখো, বৃক্কে যখন মূত্র সৃষ্টি হয়, তখন এটা ফার্স্টে কোথায় চলে আসে? রেনাল পেপিলার মধ্যে চলে আসে। দেন রেনাল পেপিলা থেকে কই যায়? মাইনর কেলিক্সে যায়। মাইনর কেলিক্স থেকে কই যায়? মেজর কেলিক্সে যায়। মেজর কেলিক্স থেকে কই যাবে? রেনাল পেলভিস যাবে। রেনাল পেলভিস থেকে কই যাবে? পরবর্তীতে যাবে হচ্ছে ইউরেটারে। আর ইউরেটার থেকে পরবর্তীতে মূত্রথলিতে চলে যায়। তার মানে সিরিয়ালটা যদি আমরা একটা পিকচারের মাধ্যমে দেখাই, আমি যদি দেখাই, এই যে স্তম্ভটা, এই স্তম্ভটার নাম কি? রেনাল পেপিলা ছিল, তাই না? তো রেনাল পেপিলা থেকে আমাদের পিরামিডে যাবে। আর পিরামিডগুলো মূলত পেপিলা। এই পিরামিড থেকে পরবর্তীতে কই যায়? মাইনর কেলিক্স। মাইনর কেলিক্স পরে শাখা তৈরি করে, কি তৈরি করে? মেজর কেলিক্স। মেজর কেলিক্সে পরে এই ফানেলের মতো অংশটার নাম কি? রেনাল পেলভিস। ওখান থেকে কই যাবে? ইউরেটার। আর ইউরেটার থেকে পরবর্তীতে কই চলে যাবে? নিচের দিকে গিয়ে মূত্রথলিতে চলে যাবে। এটা তোমরা জানতে হবে সিরিয়ালটা, যে কোথা থেকে কোথায় মূত্র যায়। এবার আসো আমাদের বৃক্কের কাজ। বৃক্কের কাজ যেহেতু তোমাদের এটা সিকিউর জন্য পড়া লাগতেছে না, তার মানে তোমরা খালি এমসিকিউর জন্য পড়লে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এমসিকিউর জন্য কি কি লাগবে মেডিকেল অ্যাডমিশনের জন্য দেখো, বৃক্কের প্রধান কাজ তো মূত্র তৈরি করা, তাই না? তো আর কি কি কাজ আছে? 1 নম্বর পয়েন্টে দেখো দেওয়া আছে, বৃক্কের কাজ হচ্ছে রক্তের পরিশোধন করা। তার ভিতরে দাগানো লাগবে না, ভিতরে কিছু নাই, বাট এই মেইন পয়েন্টটা তোমরা জানতে হবে, রক্তের পরিশোধন কে করে? বৃক্ক। স্যার আমাদের রক্তের মধ্যে যে যত খাবার আমরা জানি, আমাদের যে খাবারগুলো খাই, আমাদের কোষ কিন্তু খাবার খায় না, আমরা খাবার খাই। আমাদের খাবারগুলো কই যায়? পেটে যায়, পাকস্থলীতে। তারপরে হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে যায়, ওখানে গিয়ে পরিপাক হয়। তাহলে আমাদের কোষ কি খায়? তোমরা সবাই জানো আমাদের কোষ খায় পুষ্টি। তাহলে এই পুষ্টি পদার্থ পেট থেকে
প্রত্যেকটা কোষে কোষে কে নিয়ে দেয়? রক্ত নিয়ে দেয়। তার মানে আমার প্রত্যেকটা খাবার কিন্তু রক্তে যায় মিশতেছে, আমাদের গ্লুকোজ বলো, অ্যামাইনো অ্যাসিড বলো, ফ্যাটি অ্যাসিড বলো, রক্তে মিশে যাইতেছে। এই রক্তের সাথে মিশলে তাহলে বর্জ্য পদার্থগুলো কই যাবে? রক্তের মধ্যে যাবে। ওই রক্তটা পরিষ্কার করা কাজ কার কাজ? বৃক্কের কাজ। এবার চলে আসো 2 নম্বর পয়েন্ট, দেহে পানির সমতা বজায় রাখা। এটাকে আমরা ইংরেজিতে বলি অসমো রেগুলেশন। দেখো স্যার, রেগুলেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ, আর রেগুলেট শব্দের অর্থ হচ্ছে কি? রেগুলেট, ওই যে তোমরা পাখার রেগুলেটর আছে না, কমানো বাড়ানো, তো রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা বা কমানো বাড়ানো। আর অসমো, তোমরা ওই যে অসমোসিস নাম শুনছো না, অবিশ্রবণ। তো আমাদের এখানে বৃক্ক হচ্ছে কোষের পানি সমতা রক্ষা করে, দেহের পানি সমতা রক্ষা করে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এই জন্য এটা বলা হয় অসমো রেগুলেশন। কি রেগুলেশন? যদি কখনো দেহের পরিমাণ, দেহের ভিতর পানি বেড়ে যায়, তখন ও যেটা করে মূত্রটা পাতলা করে দেয়, মূত্রের মধ্যে দিয়ে বেশি পানি বের করে দেয়। আবার যখন হচ্ছে দেহের মধ্যে পানি কমে যায়, তখন সে বৃক্কের মাধ্যমে পানি কম কম বাইর করে, তখন মূত্রগুলো ঘন ঘন তৈরি হয়। এভাবে সে পানি কমাইতে পারে, পানি বাড়াইতে পারে। এই জন্য বলা হয় অসমো রেগুলেশন বা পানির সমতা কে রক্ষা করে? কিডনি। তুমি খালি বাংলা কথা মনে রাখো, ভিতরে পড়াটা তোমার পড়ার দরকার নেই। দেন আর কি, ও কি খালি মূত্রই ত্যাগ করে, মানে সরি মূত্রই দেহ থেকে বের করে দেয় না, স্যার আরো কিছু পদার্থ অপসারণ করতে পারে। কি কি পদার্থ স্যার? যত রকমের বিষাক্ত পদার্থ আছে স্যার, টক্সিক পদার্থ। আমরা ওষুধ খাই না, আমার দেহের মধ্যে কিন্তু ওষুধ কাজ করার পরে, মেটাবলিজম হওয়ার পরে এক্সট্রা যে জিনিসগুলো, এগুলো কিন্তু দেহ থেকে কি বের করে দেয়? ওষুধ জাতীয় পদার্থগুলোরও আমার কি বের করে দেয়? সেটা হচ্ছে কিডনি। তো এইভাবে হচ্ছে ওষুধ বলো, তারপরে ভিটামিন বলো, এগুলো আমাদের দেহ থেকে সে বের করে দেয়। আচ্ছা, নেক্সট আসো, পরে যেটা জানা লাগবে, সে আমাদের দেহের পিএস ও নিয়ন্ত্রণ করতে পারে। কি নিয়ন্ত্রণ করতে পারে? পিএস। কিসের মাধ্যমে পিএস নিয়ন্ত্রণ করে? সেটা একটা বাইকার্বনেট আয়নের মাধ্যমে পিএস নিয়ন্ত্রণ করে। আমরা জানি বাইকার্বনেট হচ্ছে একটা কি ক্ষার জাতীয় পদার্থ, তাই না? তো এই বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে পিএস বেড়ে যাবে, কারণ ক্ষারের পিএস আমরা জানি 7-এর বেশি হয়। আচ্ছা, আমাদের নেটটা আবার আটকে গেছে, ওখানে আসছে কিনা ঠিকঠাক? আমাদের 59 মিনিট হয়ে গেছে, দেখা যায় কিনা আমাকে একটু বলো। স্যার আর কতক্ষণ পড়াবেন? স্যার আমরা শেষ করে দিব, 9টা 29 বাজে, তো আমরা 5 থেকে 10 মিনিট এই যে বৃক্কের কাজ দিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি বললাম? বাইকার্বনেট যেহেতু একটা ক্ষারীয় পদার্থ, তো ক্ষারীয় পদার্থ যদি বেড়ে যায় তাহলে হচ্ছে পিএইচ বেড়ে যাবে, কারণ ক্ষারের পিএইচ 7-এর বেশি হয়। আবার যদি বাইকার্বনেট পদার্থ যদি কমায় দেওয়া হয়, তখন হচ্ছে আমার অ্যাসিড বেড়ে যাবে, তার মানে 7-এর চেয়ে কমে যাবে। তার মানে এইভাবে হচ্ছে পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। আর কি মনে রাখবা? লবণের সাম্যতা নিয়ন্ত্রণ। ভিতরে পড়া লাগবে না, খালি মেইন পয়েন্টটা মনে রাখো। দেন অবিশ্রবণ, একটু আগে আমরা বলছিলাম ওই যে অসমো রেগুলেশন। তো অসমোসিস শব্দের অর্থ কিন্তু অবিশ্রবণ, অসমোসিস তোমরা নাম শুনছো, আর ব্যাপনের ইংরেজি নাম হচ্ছে ডিফিউশন। আচ্ছা, নেক্সট আসো, আর কি করে? এমসিকিউর জন্য ভিতর থেকে যেটা পড়া লাগবে, যে রক্তচাপ সে নিয়ন্ত্রণ করতে পারে। কি নিয়ন্ত্রণ করতে পারে? রক্তচাপ। কিভাবে? ওই যে পানির সমতা নিয়ন্ত্রণের মাধ্যমে। তুমি চিন্তা করো, আমাদের রক্তের 2টা অংশ তোমরা সবাই জানো, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তরস। আর রক্তরস এটা হচ্ছে রক্তের পানি জাতীয় অংশ, 55% থাকে। তো রক্তের ভিতরে যদি পানি বেড়ে যায়, রক্তের আয়তন বেড়ে যাবে, রক্তের চাপ বেড়ে যাবে। আর যদি রক্তের থেকে পানি কমাই ফেলতে পারো তুমি, তাহলে কি হবে স্যার? রক্তের আয়তন কমে যাবে, চাপ কমে যাবে। এভাবে সে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এবং দেখো, এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 16-17-তে কিন্তু আসছিল। আচ্ছা, পরবর্তীতে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, 5 দিয়ে রাখো। ও হচ্ছে একটা হরমোন তৈরি করে, এবং এই হরমোনটার নাম হচ্ছে এরাইথ্রোপয়েটিন হরমোন। 5 দাও। মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 সালে আসছে স্যার। আমি আমারও বলি, কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো না পারলে তোমার কোনো জায়গায় চান্স হবে না, আর কিছু এমসিকিউ আছে এগুলো না পারলে কোনো সমস্যা নাই, কারণ এগুলো 90% পোলাপাইন পারে না। এটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথা বলছিলাম। তো এই এরাইথ্রোপয়েটিন হরমোন কে তৈরি করে? কিডনি। এটা না পারলে তোমার চান্স হবে না কোনো জায়গায়, এইসব প্রশ্ন মিস করা যায় না। এখন এরাইথ্রোপয়েটিন নামটা বাংলা দেখো, আমরা জানি আমাদের রক্তকণিকা 3 ধরনের। লোহিত রক্তকণিকা এইখানে, ঠিক আছে স্যার। আচ্ছা, জুনাইদ আলম আমাদের সাথে যুক্ত আছে। ভাই অন্তত অর্ধেক শেষ করে দেন। আচ্ছা, আমি জানি না, আমি আসলে অনলাইনে রেকর্ডেড বা লাইভ ক্লাস নিয়ে অভ্যস্ত না, যার কারণে লং টাইম কখনো নিয়ে নেই। নিতে নিতে অভ্যস্ত হয়ে গেলে আশা করি ঠিক হয়ে যাবে, বেশিক্ষণ সময় ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নিতে পারবো। আচ্ছা, তো এরাইথ্রোপয়েটিন এটা হচ্ছে একটা হরমোন। তো আমরা আমাদের জানি রক্তকণিকা 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার ইংরেজি নাম তোমরা সবাই জানো, এরাইথ্রোসাইট। এরাইথ্রোসাইট। তো এই যে এরাইথ্রো থেকে আসছে এরাইথ্রো, তাইলে এরাইথ্রোপয়েটিন হরমোনের কাজ কি জানো? এরাইথ্রোপয়েটিন হরমোনের কাজ হচ্ছে সে কি করে? কিডনি থেকে তৈরি হয়, সে চলে যায় অস্থির মধ্যে, হাড্ডিতে চলে যায়। হাড্ডিতে যায় বলে হাড্ডি ভাই তোমার দেহের মধ্যে রক্ত কমে গেছে, তুমি বেশি বেশি করে লোহিত রক্তকণিকা তৈরির জন্য তুমি উদ্বুদ্ধ হও, তখন ওই যেটা করে অস্থির মধ্যে বেশি বেশি করে লোহিত রক্তকণিকা তৈরি করে। তার মানে এরাইথ্রোপয়েটিন হরমোনের কাজ হচ্ছে আরবিসির পরিমাণ নিয়ন্ত্রণ করা বা আরবিসি পরিমাণ বাড়িয়ে দেওয়া। আরেকটা হরমোন তৈরি করে, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। কি গ্ল্যান্ডিন? আরেকটা হরমোন তৈরি করে, সেটার নাম হচ্ছে এনজিওটেনসিন। তাহলে সে হচ্ছে টোটাল 3টা হরমোন তৈরি করতেছে, তবে সবচেয়ে বেশি তোমার লাগবে এরাইথ্রোপয়েটিন। এটা ভুল করা যাবে না। তাহলে এরাইথ্রোপয়েটিনের কাজ কি? যে লেখা আছে দেখে, এরাইথ্রোসাইট বা আরবিসি তৈরিতে উদ্দীপনা যোগানো। এবার আসো 10 নম্বর পয়েন্ট, বৃক্ক একটা এনজাইম ক্ষরণ করে, এবং এই এনজাইমটা হচ্ছে রেনিন এনজাইম। 25 দিয়ে রাখো।
রেনিন এনজাইম ক্ষরণ করে এবং কাজ কি, এই এনজাইম কি করে, হরমোন কার্যকারিতা হরমোনের মতো। তাহলে একটু দাগ দিয়ে রাখো যে কোন এনজাইমের কার্যকারিতা হরমোনের মতো, বৃক্কের রেনিন এনজাইমের কার্যকারিতা হরমোনের মতো। আচ্ছা, কারণ আছে স্যার, ওই কেন হরমোনের মতো আমি বলি, বলতে পারবা কেউ যে কেন এটার নাম হরমোন কার্যকারিতা হরমোনের মতো বলছে? তানজিলা নুহা, তুমি অ্যানসার দাও দেখি। তৌফিকুর রহমান ভাই, এসএসসি 2020 ব্যাচে তুমি একটু আগে কমেন্ট করছিলে এসএসসি 21 ব্যাচ। স্যার আর পড়ায়েন না স্যার, শেষ করে দিতেছি আমরা, এই বৃক্কের কাজ দিয়ে শেষ করে দিতেছি, আমি বেশি পড়াবো না। আচ্ছা দেখি আমাকে কমেন্ট করে জানাও যে বৃক্কের যে রেনিন এনজাইম, এটা কিন্তু এনজাইম, কিন্তু এটা কার্যকারিতা কেন হরমোনের মতো বলছে? কে কমেন্ট অ্যানসার করতে পারো দেখি। আমি কয়েকজনের মেনশন করতেছি, তানহা লিসা তোমার স্মরণ করলাম, তানজিলা নুহা, আফরিন আক্তার কবিতা, তোমরা তিনজন থেকে যে কোনো একজন বলো যে রেনিন এনজাইম সে কার্যকারিতা কেমনে হরমোনের মতো নিয়ন্ত্রণ করে। আচ্ছা আমি অ্যানসার দিতেছি, দেখো এই যে একটু একটা হরমোনের নাম বলছিলাম এনজিওটেনসিন, এটা আসলে এনজিওটেনসিন হিসেবে খরিত হয় না, এটা খরিত হয় এনজিওটেনসিনোজেন হিসেবে। আমি যদি নামটা একটু লিখি, এনজিওটেনসিনোজেন, টেনসিনোজেন, নামের শেষে দেখো কি আছে, জেন আছে, তাই না? আর আমরা জানি নামের শেষে জেন থাকলে এটা কি বোঝায়, এটা একটা নিষ্ক্রিয় বোঝায়। তার মানে এনজিওটেনসিনোজেন হরমোনটা এটা একটা নিষ্ক্রিয় হরমোন। তাহলে নিষ্ক্রিয় হরমোন তো কাজ করতে পারবে না, তারা সক্রিয় করা লাগবে। এই সক্রিয়টা কে করে দেয়? রেনিন এনজাইমটা সক্রিয় করে দেয়, এই জন্য বলতো কার্যকারিতা হরমোনের মতো। দেন আসো 11 নম্বর পয়েন্ট, হোমিওস্টেসিস। তা দেখো স্টেসিস শব্দের অর্থ কি? স্টেসিস শব্দের অর্থ হচ্ছে স্টেবল বা সমতা রক্ষা করা, সাম্যাবস্থা বজায় করা। আর হোম শব্দের অর্থ হচ্ছে বাড়ি, তারপর তোমার বাড়ির মধ্যে সাম্যাবস্থা বজায় রাখতে হবে। বাড়ি মানে তো এখানে বাড়ি বোঝে না, বাড়ি মানে বোঝে আমার দেহ। তারপর আমার দেহের মধ্যে যা যেমন আছে তা তেমন রাখার নামই হচ্ছে হোমিওস্টেসিস। রক্তের পিএইচ 7.4, এটা 7.4 রাখতে হবে। তারপর হচ্ছে মূত্রের পিএইচ কত আমার সঠিক মনে নাই, ওইটা তেমনই রাখতে হবে। দেহের তাপমাত্রা কত, 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক ওইটাই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। যা যেমন আছে তাই রাখতে হবে, এই জিনিসটার আমরা কি বলি? হোমিওস্টেসিস। দেন চলে আসো একটা পয়েন্ট আছে, সেটা নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা সবাই হয়তো নাম শুনছো, আমি আরো কয়েকটা নাম লিখতেছি। একটা নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটু কমেন্ট করো আমাকে জানাও গ্লাইকোজেনেসিস মানে কি, কে কে জানো? গ্লাইকোজেনেসিস একটা শব্দ আছে, গ্লাইকোজেনেসিস। আরেকটা আছে একটু আগে দেখলাম গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস। আরেকটা আছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। দেখি অ্যানসার করো, গ্লাইকোলাইসিস। দেখি কে অ্যানসার করতে পারো, তিনোটার অ্যানসার করো, কোনটা মানে কি বোঝায়, কোনটা মানে কি বোঝায়, দেখি কে কে অ্যানসার করতে পারো। আমি বলে দিতেছি, দেখো আমি একটু ভেঙে বলি। লাইসিস মানে ভেঙে ফেলা, আর গ্লাইকো মানে গ্লাইকোজেন, নামের আগে গ্লাইকো আছে, গ্লাইকোজেনকে ভাঙবো। আমরা জানি গ্লাইকোজেন একটা হচ্ছে পলিস্যাকারাইড, তার মানে এটা যখন তার মানে এটা মানে বোঝা হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করা, গ্লাইকোজেন থেকে কি তৈরি করা? গ্লুকোজ। অন্যদিকে গ্লাইকোজেনেসিস, স্যার খেয়াল করো, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, তোমরা যারা জানো জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোজেন। তার মানে এখানে গ্লাইকোজেন তৈরি করবা, গ্লাইকোজেন ভাঙবা না। কই থেকে তৈরি করবো? আমরা জানি তৈরি করি হচ্ছে আমরা গ্লুকোজ থেকে। তার মানে এটা বোঝা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। লাস্ট পয়েন্ট আমাদের যেটা আছে গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে তৈরি করা, গ্লুকো মানে গ্লুকোজ তৈরি করা, আর নিউ মানে বোঝা হচ্ছে নতুন। তার মানে একটু আগে তুমি গ্লুকোজ কই থেকে তৈরি করছিলা? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করছো, বাট এবার কিন্তু গ্লাইকোজেন ভেঙে তৈরি করবা না। নিউ মানে নতুন, তার মানে এখন তুমি যেটা করবা, আর তোমার অশর্করা জাতীয় যৌগ, মানে এর আগে তুমি গ্লাইকোজেন তৈরি করছো, আর গ্লাইকোজেন একটা শর্করা জাতীয় যৌগ। এবার তুমি যেটা করবা অশর্করা জাতীয় যৌগ, যেমন প্রোটিন আছে অথবা কি আছে, স্নেহ আছে, ওই দুইটা থেকে তুমি কি তৈরি করবা? তুমি শর্করা না মানে গ্লুকোজ তৈরি করবা। তার মানে তুমি এখন গ্লুকোজ কই থেকে তৈরি করতেছো? ওই যে গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, মানে হচ্ছে প্রোটিন বা স্নেহ, আর জেনেসিস মানে তৈরি করা। তার মানে গ্লুকোনিওজেনেসিস মানে। আশরাফুল ইসলাম কমেন্ট করছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমাদের সাথে এখন যুক্ত আছে, লাইভে যুক্ত আছে আমার এক স্টুডেন্ট আশরাফুল ইসলাম। সে বর্তমানে শেখ হাসিনা মেডিকেল কলেজে 10ম ব্যাচে আছে। সে চান্স পাইছিল কক্সবাজার মেডিকেলে, সেখান থেকে মাইগ্রেশন হয়ে গেছিল টাঙ্গাইল থেকে এখন মাইগ্রেশন হয়ে আবার জামালপুরে আসছে এবং তোমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা ওয়ালাইকুম সালাম আশরাফুল। আশা করি আশরাফুল আমাদের সাথে যুক্ত হবে, তোমরা আশরাফুলের ক্লাসে পাবো একদিন। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরি করা, কই থেকে তৈরি করা? প্রোটিন বা স্নেহ থেকে। তো এখানেই বলছে যে যখন দীর্ঘ সময় তুমি অনাহারে থাকো, তারপর তুমি কোনো খাবার খাইতেছো না, তখন তোমার দেহে তো গ্লুকোজ পাইতেছে না, গ্লুকোজ কই থেকে তৈরি হবে? তখন যেটা হয় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কই থেকে লেখা আছে দেখো, যে প্রোটিন লিপিড, পাশিসটা দিয়ে রাখো, প্রোটিন লিপিড থেকে আমাদের শর্করা তৈরি হয়। আর এভাবে বৃক্ক কত পার্সেন্ট গ্লুকোজ সরবরাহ করতে পারে? এটা পাশিসটা দিয়ে রাখো 20%। তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কত পার্সেন্ট আমাদের গ্লুকোজ সরবরাহ করতে পারে? কিডনি 20%। দেন আসো পুনঃশোষণ লাগবে না, নামটা খালি মনে রাখো। শোষণ মানে হচ্ছে কিছু শোষণ করা, আর পুনঃশোষণ মানে ওইটা আবার শোষণ করা, এতটুকু মনে রাখলে হবে।
তারপরে আসো মজবুত হাড় এবং দাঁতের গঠন। এবং তোমরা জানো হাড় এবং দাঁতের গঠনের জন্য আমাদের একটা ভিটামিন লাগে, ওই ভিটামিনটা হচ্ছে ভিটামিন ডি, 5 স্টার দাও। এবং এই ভিটামিন ডি এর কার্যকারিতা কে তৈরি করে? বৃক্ক তৈরি করে, এটা তোমার জানতে হবে। বৃক্ক আমাদের ভিটামিন ডি এর কার্যকারিতায় সাহায্য করে। তাহলে ভিটামিন ডি এর কার্যকারিতা কে সহায়তা করে? বৃক্ক। এই পয়েন্টগুলো তোমার জানতে হবে। এই হচ্ছে আমাদের বৃক্কের মোট কাজগুলো গেছিল। আমরা নেক্সট ক্লাসে যদি আমরা আবার লাইভে আসি কখনো, যদি আমি টাইম পাই, আসলে সত্য কথা হচ্ছে আমি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য টাইম খুঁজে পাই না, এটা আমার বড় প্রবলেম। আর আমি পড়াইতে গেলে হচ্ছে একটু ব্যাখ্যা করে বেশি পড়াই ফেলি, যখন আমার টাইম হিউজ পরিমাণ টাইম নষ্ট হয়। যদি আমি কম কম করে পড়াইতাম, স্কিপ করে পড়াইতাম, তাহলে আমি হচ্ছে কম সময়ের মধ্যে শেষ করতে পারতাম। তো আমরা যদি নেক্সট আবার কখনো লাইভে আসি, তাহলে হচ্ছে আমরা বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে পড়াশোনা করবো। আজকের লাইভে এতটুকু পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটা আমাদের সরাসরি আবার আপলোড হয়ে যাবে ইউটিউব চ্যানেলে, যারা দেখো নাই ওখান থেকে দেখে নিতে পারবা। তো বিদায় নিতেছি। বিদায় নেওয়ার আগে আমাদের সাথে কে কে যুক্ত আছে আমরা একটু বলি। আমাদের সাথে যুক্ত আছে এখন নাজমুল হাসান নবীন, তৌফিকুর রহমান অঙ্কন, সে শেখ হাসিনা মেডিকেল কলেজ, সে হচ্ছে আমাদের 9 ব্যাচের স্টুডেন্ট। তারপর হচ্ছে আপনি একটা কবিতা সারার পড়েন আর পড়াবো না। আমাদের সাথে যুক্ত আছে সুমাইয়া জান্নাত সানি, সে হচ্ছে এসএসসি 25 ব্যাচ। নিশাত হাসান ইমন, আমি চিনি না, তুমি কমেন্ট করে অ্যান্সার দিতে পারো যে আসলে তুমি কে। তারপরে আছে সিদ্ধাতুল মুনতাহা, এসএসসি 25 ব্যাচ, জামালপুর। আচ্ছা, তারপরে আমাদের সাথে যুক্ত আছে তানজিলা নুহা, নোয়াখালী। নোয়াখালীর কি অবস্থা তানজিলা নুহা, কমেন্ট করে বলো। রাফিয়া জান্নাত, এসএসসি 25 ব্যাচ। তানজিলা নুহার একবার ইমোজি দিতেছে সেন্টি, আরেকবার দিতেছে রিভার্স সেন্টি, উল্টা ইমোজি। ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আর আমাদের জন্য দোয়া করো যাতে সব দিক সামলাইয়া যেমনি কাজ করে যাইতেছে এমনি যদি একটু টুকটাক কাজ করতে পারি, কারণ কাজ না করলে আমার মনে শান্তি আসে না। খোদা হাফেজ।